Thank you so much. Today we are here to discuss a very important subject related to our denim industry. And before I go to the main program, I would like to thank the person who brought that thought in this platform. Thank you, Mustafizuddin sir, for your enormous support and this phenomenal arrangement. First of all, I would like to say the few things. The latter 90 and the earlier 2000, some of the experts of this industry had thought that they can bring the value addition to a pair of jeans into a fantastic denim. Yes, I am talking about the department which adding the value in our denim industry is laundry, the denim washing. Today, we are here with some of the very charismatic people who have introduced their experience and innovate lovingly the industry of denim washing. If I introduce the panelists today, first, in my near left, Mr. Abdus Samad, Director, Whale of Washing. Then, Mr. Arif Mohammad Labu, Creative Director, Ruros RBT. Then, Mr. Kamaluddin Mia, COO, Tarashima Washing B2B Group. And my extreme next left, Mr. Farhad Hossain, CEO, Pure Chemicals. We are very much lucky to having them here today, and I hope this discussion panel will take this stage to one step ahead, that we can discuss something from our heart to the denim. Very good denim afternoon presence. First of all, I would like to hear from these guys who are actually ruling the show of this denim industry in Bangladesh. The denim laundry, the denim washing. First of all, Samad bhai, আপনি যদি কিছু বলেন আপনার সম্বন্ধে, আপনি কোথায় আছেন, কি করছেন? Thank you. Thank you, Denim Expo 18 edition মুস্তাফিজ ভাইকে এবং সুন্দর একটা অর্গানাইজেশন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আরিফ ভাইকে ধন্যবাদ। আমি ওয়েল অফ ওয়াশিংয়ের ডিরেক্টর হিসাবে আছি। আমি লাস্ট 25 ইয়ার্স এই ডেনিম ওয়াশিংয়ের সাথে জড়িত। এখানে ডেনিম নিয়ে কাজ করতেছি 25 বছর ধরে। ধন্যবাদ। থ্যাংক ইউ সামাদ ভাই। নেক্সট আমি একটু আরিফ ভাইয়ের কাছ থেকে জানবো যে ওনার রেগুলার ওয়ার্কিং অ্যাক্টিভিটিস কি, উনি কি করেন। থ্যাংক ইউ ডেনিম এক্সপো, থ্যাংক ইউ মুস্তাফিজ স্যার। আমি কাজের ডিটেলসে যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই যে আমরা এই স্টেজে কিভাবে আসলাম, কিভাবে এই বিষয়গুলো আসলো। সর্বপ্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে মিস্টার মুস্তাফিজ। উনি চায় বাংলাদেশ ডেনিম গ্রো করুক, বাংলাদেশ ডেনিমের যে ওয়ার্কার এক্সিকিউটিভ তারা প্রমোট হোক, তারা সামনে আসুক। যারা এতদিন যাবৎ ইন্ডাস্ট্রিটাকে ওয়ার্কারের মতন কাজ করে সামনের দিকে আগায় নিয়ে আসছে তাদেরকে উনি প্রমোট করতে চায়। তো আমরা একটা বিগ অ্যাপ্লজ দিব মিস্টার মুস্তাফিজ সাহেবকে। স্যার থ্যাংক ইউ। আমি কি করি, আমি ম্যানুফ্যাকচারিং থেকে আসা, ফ্যাশন ডিজাইন করে। ম্যানুফ্যাকচারিং বলতে আমি প্রথমে ওয়াশিংয়ের ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি, পরে ওয়াশিংয়ের টেকনোলজিস্ট হিসাবে কাজ করি।
আমার বাম পাশে যে আছে মিস্টার কামাল উদ্দিন, আমার এক্স কলিগ, আমরা দুজন একসাথে ওয়াশিংয়ে কাজ করতাম। ওইখান থেকে চলে যাই বাইং সাইডে, বাইং সাইড থেকে আবার চলে আসি কনসালটেন্সি, ওয়াশ কনসালটেন্সিতে। তো এখন আমার প্রতিদিনের কাজ হচ্ছে আমি আমার স্টুডিওতে যাই, ওয়াশ ডিজাইন ডেভেলপমেন্ট করি। আমাদের যে ফেলো কলিগ আছে যারা ওয়াশিং মেশিন, কেমিক্যাল সাপ্লাই এন্ডে বা এজেন্ট সাইডে কাজ করে, তাদের সাথে মিলেমিশে একসাথে ওয়াশ ডিজাইন ডেভেলপমেন্ট করা প্রতিদিন, এটাই হচ্ছে আমার কাজ এখন। আর ডেনিম এক্সপোর মাধ্যমে এটাকে দেখানোর একটা প্ল্যাটফর্ম পাওয়া, যে আমরা ট্রেন্ড জোনটা যেটা প্রতি ডেনিম এক্সপোতে করি, সেটাতে আমরা দেখব যে আমাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমরা ওইখানে এক্সপোজ করি, এবং একইভাবে যে আমাদের এক্সিবিটর থাকে তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো নিয়েও ওইখানে একটা এক্সিবিশনের মতন হয়। ট্রেন্ড জোনে গেলে আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমার ডেইলি কাজ, ওয়াশ ডেভেলপমেন্ট করা, ওয়াশ নিয়ে কাজ করা। থ্যাংক ইউ আরিফ ভাই। ডাইভার্সিভ লাইফ। আমরা এখন যাব একটু আমাদের কামাল ভাইয়ের কাছে, জাস্ট টু নো ব্রিফলি যে হোয়াট ইজ হিজ ডে টু ডে অ্যাক্টিভিটিস অর হোয়াট ইজ হিজ রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি। ধন্যবাদ রাব্বি ভাইকে। আমি সবাইকে গুড আফটারনুন। আমি আজকের এই অনুষ্ঠানে আসলে আমি ধন্যবাদ জানাই প্রথমেই মুস্তাফিজ স্যারকে, বিকজ এটা আমাদের আসলে ওইভাবে অফিসিয়ালি জানা ছিল না যে আমরা এখানে যারা কাজ করি, এইখানে আমার মনে হয় বাংলাদেশের সব ওয়াশিং ফ্যাক্টরির অ্যাটলিস্ট কিছু ম্যাক্সিমাম লোক আছে যারা পৃথিবীর অর্ধেক ডেনিমের ওয়াশ করি। এটা আসলে আমাদের জন্য কিন্তু খুব গৌরবের, এবং এই জিনিসটা এত সুন্দর করে ডিফাইন করার জন্য এবং একজন ওয়াশ টেকনিশিয়ান হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছিল যে আমরা যেহেতু এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেই প্ল্যাটফর্মের পুরা কৃতিত্ব মুস্তাফিজ স্যারের। এই জন্য আমি টোটাল ডেনিম এক্সপোর সবাইকে সাধুবাদ জানাই। এখন যদি আমি আসি, আমি দৈনন্দিন কাজ করি যে এক ফ্যাক্টরির, যখন আমি এক অপারেশন হেড, টোটাল ফ্যাক্টরির অপারেশনটাই আমি আসলে দেখি। এই ক্ষেত্রে আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে কোঅর্ডিনেশন, কমিউনিকেশন সবই করতে হয়। এবং ওয়াশিংয়ের দৈনন্দিন লাইফ যেমন, আমার লাইফটাও একই রকম। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ কামাল ভাই, খুব সোবার সেন্সার। লেটস গো টু ফরাদ ভাই। জাস্ট টু নো what is your daily activities, what actually you do in your present life that actually impact to our regular perspective of professionalisms. থ্যাংক ইউ রাব্বি ভাই। আসলে আমি একজন নিজেকে বিজনেস কনসালটেন্ট হিসেবে দেখতে চাই, বা বিজনেস কনসালটেন্ট টু দ্য লন্ড্রি কেমিক্যালস। এইটাই হচ্ছে আমার ডেইলি জব। এবং এর পাশাপাশি আমি বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে আছি, যেটা আমাদের ডেনিম ইন্ডাস্ট্রিজে কিছু ভ্যালু অ্যাড করে আমাদের সোসাইটিতে, ডেনিম ইন্ডাস্ট্রি সোসাইটিতে, সেটা নিয়ে কাজ করি। এবং আমি অলওয়েজ প্যাশনেট টু দ্য ডেনিম ফর এনি কাইন্ড অফ ইনোভেশন থিং, যে কোনো জিনিস কাটিং এজ সলিউশন যেটা আমাদের ডেনিম ইন্ডাস্ট্রিজে লন্ড্রিতে ভ্যালু অ্যাড করতে পারে, সেটা নিয়ে আমি সবসময় থিঙ্ক করি এবং কাজ করি। আমি বেসিক্যালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আর থ্যাংক ইউ মুস্তাফিজ স্যারকে আমাকে এই জায়গায় আজকে এরকম একটু জায়গায় সম্মানিত করার জন্য, এবং অফকোর্স কাফি ভাই এবং তার টিম। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমার যারা কলিগ আজকে এখানে আছেন, সবাই যার যার জায়গায় অনেক বেশি এস্টাবলিশড, তাদের সাথে একই মঞ্চ শেয়ার করার জন্য থ্যাংক ইউ অডিয়েন্স আমাদেরকে শোনার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ফরাদ ভাই, থ্যাংক ইউ। আমরা ডেনিম লন্ড্রিতে যে যুগোপযোগী অধ্যায়গুলো রচনা করেছি বিগত বছরে, or from a long term when we started, একটু শুনি আমাদের এই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে। আমি প্রথমে সামাদ ভাইয়ের কাছে যাব। সামাদ ভাই, হোয়াট ইজ দ্য চেঞ্জেস? এই যে 2000 সাল আপনারা শুরু করেছিলেন, এরপরে 2010, এখন 2025, হোয়াট ইজ দ্য চেঞ্জেস ইউ ফিল? আপনি কি চেঞ্জ দেখছেন? ধন্যবাদ রাব্বি ভাইকে সুন্দর প্রশ্ন করার জন্য, সময় উপযোগী প্রশ্ন। আসলে আমরা যখন ডেনিম ওয়াশিং স্টার্ট করি, আমি জয়েন করছি 1999 সালে আমি ওয়াশিংয়ে জয়েন করছি। তখন থেকেই আমি ডেনিম ওয়াশিংয়ে আছি। তখন আমরা দেখছি
অনেক ধরনের চেঞ্জ আসছে 2025 সালে, অনেক ধরনের চেঞ্জ আসছে বিপুল। এখানে এক কথায় বলা যাবে না, যদি বলি মেশিনারিজ চেঞ্জ আসছে, টেকনোলজিতে মেশিনারিজ নতুন টেকনোলজি আসছে 2025 সালে। আগে আমরা ইউজ করতাম বেলি মেশিন, এখন ইউজ করি ফ্রন্ট লোডিং মেশিন। আমরা হয়তো জানি আগে স্যান্ড ব্লাস্টিং কে দেখছেন এখানে, কেউ কি আছেন স্যান্ড ব্লাস্টিং মেশিন দেখছেন? খুব কম লোকে দেখছে স্যান্ড ব্লাস্টিং। আমরা স্যান্ড ব্লাস্টিং মেশিন দেখছি, যেটা ওয়ার্কার অনেক ক্ষতিকারক। আজকে আস্তে আস্তে স্যান্ড ব্লাস্টিং মেশিন বাদ হয়ে গেছে। এটা একটা হিউজ রেভলিউশন ডেনিম ওয়াশিংয়ে। সাস্টেনেবল কেমিক্যাল আসছে, আগে কেমিক্যাল হার্মফুল কেমিক্যাল ছিল, কেমিক্যালের মধ্যে হিউজ চেঞ্জ আসছে। আগে আমাদের স্কিল ওয়ার্কার ছিল না, এখন স্কিল ওয়ার্কার তৈরি হয়েছে। আগে এই ওয়াশিং জগতে আপনাদের টেক্সটাইল বেস লোক খুব কম ছিল, হাতে গোনা 2-1 ছিল। 2000 সালে টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে কেউ ওয়াশিংয়ে জব করতে আসতো না। এখন ম্যাক্সিমাম প্রত্যেকটা ওয়াশিং প্ল্যান্টে কমপক্ষে 50 থেকে 100 জন বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে। ওয়াশ টেকনিশিয়ান হিসাবে তারা এখন ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আগে গার্মেন্টসের ল্যাব টেস্ট কি এটা কেউ জানতো না, এখন বায়ারের টেস্ট প্যারামিটার, হিউজ পরিমাণে টেস্ট প্যারামিটার, 17-18টা টেস্ট এখন ওকে করে তারপরে মাল শিপমেন্ট করতে হয়। আগে রিসিবি কেউ ম্যানেজমেন্ট করতো না, এখন রিসিবি পারফেক্টভাবে করা হয় এবং ল্যাব টেস্ট করা হয়, ফার্স্ট বাল্ক করা হয়, তারপরে প্রোডাকশনে যাওয়া হয়। আগে হুটহাট করে সবাই প্রোডাকশনে চলে যেত, হিউজ রিজেকশন বাড়তো, এখন রিজেকশনও নাই, রিওয়াশের পার্সেন্টেজও কম। আগে প্রচুর রিওয়াশ হতো এই ওয়াশিংয়ে। রিওয়াশে যত হবে তত কেমিক্যাল কস্টিং বাড়বে, ওয়াটার কনজামশন বাড়বে। আগে কমপ্লায়েন্স ছিল না, আগে কোনো কমপ্লায়েন্স ছিল না, এখন কমপ্লায়েন্স হয়েছে। ইটিবি ছিল না, প্রত্যেকটা ওয়াশিং প্ল্যান্টে এখন ইটিবি। আগে সাস্টেনেবল কেমিক্যাল ছিল না, সব কেমিক্যাল হার্মফুল ছিল, এখন সব সাস্টেনেবল কেমিক্যাল ইউজ হচ্ছে। তা আমি মনে করি যে ডেনিম ওয়াশিং জগতে হিউজ রেভলিউশন হয়েছে 2020 থেকে 2025। এটা আসলে গর্বের বিষয়। আর আপনারা হয়তো জানেন বাংলাদেশ ডেনিম ওয়াশিংয়ে অনেক এগিয়ে, এবং ডেনিম এক্সপোর্টে প্রায় আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট সাপ্লায়ার। বাংলাদেশ থেকে ডেনিম এক্সপোর্ট হচ্ছে। তা আমরা এভাবে যদি কাজ করে যেতে পারি, আগে এই যে ডেনিম এক্সপো এরকম একটা প্ল্যাটফর্ম ছিল না, আমাদের ডেনিম এক্সপোর এরকম একটা প্ল্যাটফর্ম ছিল না, 10 বছর আগে ছিল না। এখন ডেনিম এক্সপো হয়েছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে, আমরা শিখতেছি, আমরা আরও শিখব, শেখার শেষ নাই। ডেনিম লাভাররা শিখবেই, ডেনিম যারা পছন্দ করে তারা শিখবেই, ডেনিমের সাথে জড়িত যারা ডেনিমকে ভালোবাসে, বাংলাদেশকে এইভাবে ডেনিমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সামাদ ভাই, থ্যাংক ইউ আপনার এনলাইটিং স্পিচের জন্য। এক কথায় উই বিকাম স্মার্টার, উই রিঅ্যাক্ট স্মার্টার, উই অ্যাক্ট স্মার্টার। সেম থিং আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? আচ্ছা, ডিফারেন্সটা আমার কাছে আসলে অনেক মনে হয়, কারণ আমাদের যখন আমরা ডেনিম ইন্ডাস্ট্রিতে ঢুকি, আমার খুব ভালো করে মনে আছে, যদি এটা 2005 থেকে যদি আমরা বলি, আমরা তার আগেও কিছু ডেনিম করতাম, বাট সেটা অনেক বেসিক ডেনিম ছিল, যেটা আসলে ওয়ার্ল্ড ফ্যাশনের সাথে খুব কম রিলেভেন্ট ছিল, হয়তো একটা শ্রেণীর কাস্টমারের জন্য আমরা ওই প্রোডাক্টগুলো করতাম। বাট 2005 থেকে আসলে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট যে পার্টটা আমরা বলি, এবং আমি সবসময় আমার ইন্টারেস্টিং এরিয়া প্রোডাক্ট ডেভেলপমেন্টে বাংলাদেশ আস্তে আস্তে কিছু ফ্যাক্টরি, সব ফ্যাক্টরি আসলে কখনোই একসাথে পথ দেখায় না, কিছু কিছু ফ্যাক্টরি বাংলাদেশে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করে, যার ফলে ডিজাইনার এবং ওয়াশ টেকনিশিয়ান কম্বাইন্ডলি ওয়ার্ক করা শুরু করে, এবং সেইটার রেজাল্ট হিসাবে আমরা কিন্তু ফ্যাশন ডেনিমের, আমরা যেটা আজকে আমরা তো অনেক ফ্যাশন ডেনিমকে আমাদের অনেককে বলতে শুনি আমরা যে দিস ইজ ভেরি বেসিক ডেনিম, বাট আসলে আমরা তখন হুইস্কার, হ্যান্ড স্ক্র্যাপিং, পিপি স্প্রে এই পর্যন্ত হইলেই ফ্যাশন ডেনিম ছিল। এরপরে আমরা নিজেরা দেখলাম সেটা হচ্ছিল যে ট্রান্সফর্মটা 2005-এ হলো, এটা বিভিন্ন ব্র্যান্ড আমাদের দেশে তাদের ডিজাইনারদের পাঠালো, যারা প্রোডাক্টটা ডেভেলপ করতো, এখান থেকে ইনশিওর করতো, করার পরে দেন
প্রোডাক্টটা কিন্তু তারা নিয়ে যেত। ইন্টারেস্টিংলি তখন কিন্তু ব্র্যান্ডের পরিবর্তনটা আমি বোঝানোর জন্য বলছি, তখন কিন্তু ব্র্যান্ডের টেকনিশিয়ান অথবা ডিজাইনার বাংলাদেশে এসে আমাদের টেকনিশিয়ানদের সাথে আমাদের ডিজাইনারদের সাথে কাজ করে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতো, দেন এটা ট্রান্সফর্ম হতো বিজনেসে। এখন যদি আমরা দেখি যে 25 সালে এসে এর মাঝখানে আরেকটা ট্রান্সফরমেশন আছে। আরেকটা ট্রান্সফরমেশন ছিল আমরা প্রোডাক্ট ডেভেলপ করতাম বেসড অন ব্র্যান্ড ডিরেকশন, ওইটা করার পরে আমরা এই প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ডের অফিসে যেতাম টু স্যাটিসফাইড দেম। এইটারও একটা বিজনেস ট্রেন্ড চেঞ্জ হলো। এখন যেটা আছে সেটা কিন্তু আসলে ধরেন যে গ্লোবালাইজেশনের এই যুগে এবং আমাদের দেশের ডেনিম এক্সপার্টিস যারা আমরা কাজ করি লন্ড্রিতে, ডিজাইন ফিল্ডে অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্টে, তাদের এক্সপার্টিসটা এই লেভেলের হয়েছে। আপনি যদি কম্পিট করতে চান যে হ্যাঁ টার্কির একটা প্রোডাক্ট ডেভেলপার আপনাকে কোনো একটা প্রোডাক্টের আইডিয়া দিবে, আমরা কিন্তু এইখান থেকে আমাদের যে লোকবল আছে, যে স্ট্রেংথ আছে, আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি। এটা হলো ট্রান্সফরমেশন, যে আমাদের ট্রান্সফরমেশনটা কিন্তু হিউজ। যে আমরা শুরু করেছিলাম অন্যের হাত ধরে, এখন কিন্তু আমরা নিজেরাই প্রোডাক্ট ডেভেলপ করি, আমরা নিজেরা প্রোডাক্ট ব্র্যান্ডকে প্রপোজ করি এবং ব্র্যান্ড সেই প্রোডাক্টটা তার কাস্টমারের জন্য কিন্তু বিক্রি করে। তো আমার কাছে এর থেকে বড় পরিবর্তন এবং অ্যাজ এ ডেনিম এক্সপার্ট এর থেকে বড় কোনো পরিবর্তন আমার কাছে আসলে মনে হয় না। প্রসেসগত পরিবর্তন যেগুলো সামাদ ভাই বলে গিয়েছেন, যে আমরা প্রসেসগত পরিবর্তনে অনেক পরিবর্তিত হয়েছে, এটা বিশেষ করে হচ্ছিল টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। আমরা মেশিনারিজ চেঞ্জ করেছি, আমরা কেমিক্যালস আপগ্রেডেশন করছি, কিন্তু সবচাইতে ভিতরে ভিতরে আমরা যেই কাজটা করছি, আমি এইগুলোকে আমাদের মেইন অ্যাসেট মনে করি না, কারণ এগুলো টাকা হলে ইনভেস্টমেন্ট করা যায়। আমাদের মেইন অ্যাসেট হচ্ছিল আমাদের ওয়ার্কফোর্স। ডেনিমের পিছনে ওয়াশিংয়ের, ডিজাইনের, টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা যেইভাবে এফোর্ট দিয়ে ওয়াশিংটাকে এবং প্রোডাক্ট R&D এবং ডিজাইন কম্বাইন্ড করে আমরা এখন যেভাবে আমাদের বিজনেসটাকে ডিল করতেছি, এই ভিতরে ভিতরে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি হয়েছে। তার মানে হচ্ছিল আমরা ব্যাপক হারে স্ট্রং, ক্যাপাবল এবং এফিশিয়েন্ট ম্যান পাওয়ার তৈরি করতে পারছি যারা লিড করতে পারে ডেনিম ইন্ডাস্ট্রিতে। আমার কাছে এইটাই সবচেয়ে বড় পরিবর্তন মনে হয়। কামাল ভাই, এখানে আমি আরেকটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু ট্রান্সফরমেশনের বিষয়গুলো বললেন, তো সেই ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বা কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে আপনার কনস্ট্রেন্ট পয়েন্টগুলো কি মনে হয়? এটা খুব ইন্টারেস্টিং। এটা আমাদের দেশের আসলে যে আমরা যেভাবে কাজ করি, আমাদের প্রবলেমটা হচ্ছে হলো, আমার কাছে যেটা মনে হয় যখন আমরা কাজ করতে যাই, প্রথম প্রবলেম হচ্ছিল যে বিষয়ে এক্সপার্ট, তার এক্সপার্ট ওপিনিয়নকে খুব কম মূল্যায়ন করা হয় আমাদের দেশের। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা সব স্টেজে, এটা আপনি যে কোনো স্টেজে এটা পাবেন। আমাদের কাছে যেটা মনে হয় যে ওয়াশ এক্সপার্টের যে এক্সপার্টিস আছে এবং ওয়াশ বিজনেসটা কিভাবে গ্রো করবে। এখন কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি এর ফাঁকে, যে দেখেন যে আমাদের দেশে এখন কিন্তু প্রোডাক্টের বিপরীতে মার্কেটিং হয়। তার মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা ডেভেলপ করি বা ডিজাইনার যে প্রোডাক্টটা ডেভেলপ করতেছে, সেই প্রোডাক্টটাই কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে। তার মানে ওই প্রোডাক্টটা তখন কিন্তু মার্কেটিং, তার মানে মার্কেটিং পয়েন্ট অফ ভিউ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এখন। প্রবলেম হচ্ছিল এই যে ট্রেন্ড অ্যানালাইসিস, ট্রেন্ডটাকে বোঝা ফিউচার বিজনেসের জন্য, এইটা মনে হয় ওয়াশ R&D ডিজাইনার এদের থেকে ভালো তো কেউ বুঝবে না। কিন্তু ইন প্র্যাকটিক্যাল লাইফে আমরা যারা অপারেশন আছে তারা কিন্তু খুব ভালো করে জানি তাদের মতামত কতটুকু নেওয়া হয়। এই যে এটা একটা বিশাল অবস্ট্রাগল। সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি অথবা মিনিমাইজও করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসের গ্রোথের পসিবিলিটিস অনেক হাই। আরিফ ভাই কি এইখানে একটু এনলাইটেন করবেন যে আসলে আমাদের লন্ড্রিতে কনস্ট্রেন্ট পয়েন্টগুলো কারেন্ট সিচুয়েশনে, কামাল ভাই বলছিল যে একটা ডিসিশন মেকিং পার্টিকেল, তারপরে আর কিছু আপনার ইয়েতে আসে কিনা? প্র্যাকটিক্যালি সামাদ ভাই আর কামাল ভাই যা বললো যে প্রসেস ওয়াইজ অ্যান্ড ম্যান পাওয়ার ওয়াইজ দুই দিক থেকেই আমরা 100% চেঞ্জড। আমাদের ওয়াশিং টেকনোলজি বা ওয়াশিং ওয়ার্কফোর্স কমপ্লিটলি নিউ ওয়ার্ল্ডের জন্য রেডি বা কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান 20 years ব্যাক। বাট আমি যেটা বলতে চাই যে কোয়েশ্চেনটাকে যদি আমি একটু টুইস্ট করি যে আমাদের কি করা উচিত সামনের জন্যে। আমরা তো 25 বছর যাবত ডেভেলপমেন্টে, বাট আমরা এখন সামনের 25 বছর কিভাবে হবে, সামনের দিন কিভাবে যাবে। আমাদের এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ফ্রম জিরো। আমরা জিরো ডেভেলপ করতে পারি না, আমাদেরকে জিরো করে দেওয়া হয়, সেখান থেকে আমরা 1 করি, 2 করি, 3 করি, বাট আমাদের জিরো ডেভেলপমেন্ট নাই। তো আমাদেরকে জিরো ডেভেলপমেন্টে ফোকাস হইতে হবে। আমাদের এখানে অনেক প্রোডাক্ট ডেভেলপমেন্টের ছেলেরা আছে যারা কাজ করতেছে,
ওদেরকে আগে আসতে হবে জিরো ডেভেলপমেন্টের জন্য। জিরো ডেভেলপমেন্ট কি? জিরো ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও আগে শোকেস হয়নি। এখানে আমরা ম্যানুফ্যাকচারিং এন্ডে যারা কাজ করে, কেমিক্যাল সাপ্লায়ার, মেশিন সাপ্লায়ার, তারা যদি আমাদের সঙ্গে গ্রাউন্ড লেভেলে ওয়ার্ক করে, যে তারা তাদের প্রথম ডেভেলপমেন্ট বাংলাদেশে নিয়ে আসবে, আমাদের সাথে কোলাবোরেটলি ডেভেলপ করবে এবং আমরা ট্রেন্ড তৈরি করব। ইটস নট ইজি যে বাংলাদেশে বসে স্পেনের ট্রেন্ড ডেভেলপমেন্ট করব, তা তো পসিবল না। বাট জিরো ডেভেলপমেন্ট পসিবল, যে আমরা কিছু ফিট তৈরি করা, যেমন আমরা ফিট একদমই পুয়ার, আমরা ওয়াশিংয়ে অনেক ভালো, বাট আমরা ফিটিংয়ে অনেক দুর্বল। আমাদের ফিটিং কোনো কাস্টমারই নেয় না, হয়তো কিছু আর্টওয়ার্ক চেঞ্জ করতে পারে, বাট ফিটিং না। তা আমাদের ফিটিং সহ ওয়াশিং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওই দিকে যদি আমরা এখন ফোরকাস্টেড না হই, ওই দিকে যদি আমরা আমাদের চিন্তাভাবনা ডাইভার্ট না করি, তাহলে আমাদের সামনের দিন খারাপ হবে। এতদিন যেটা ছিল সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। এখন আমাদেরকে ডিজাইন ডেভেলপমেন্টে চিন্তা করতে হবে, আমাদের ডিজাইন কীভাবে আরও ডেভেলপ করা যায়। কেন ওয়াশিং সেকশন থেকে এটা বলতেছি, তার কারণ এখন আমরা যখন মার্কেটিংয়ে যাই, আমরা কিন্তু ওয়াশ মার্কেটিং করি। 90% সময় বায়ার আমাদের কাছ থেকে ওয়াশ কিনে। সো ওয়াশের সেলটা যদি আমরা করতে যাই, তাহলে আমাদেরকে জিরোতে আসতে হবে আগে, তখন আমরা ওয়াশে যাইতে পারবো। যে আমরা ওয়াশ সেল করবো, বাট আগে আমরা জিরো ডেভেলপমেন্ট করে তারপর আমরা ওয়াশে যাব। তো ট্রান্সফরমেশন যা আমাদের আছে সেটা ফ্যান্টাস্টিক, বাট টু কিপ আপ উইথ দ্য ফ্যান্টাস্টিক উই হ্যাভ টু বি ম্যাগনিফিসেন্ট। এই হচ্ছে এখন আমার অ্যান্সার আর কি। আপনি অনেকগুলো এলিমেন্টসের কথা বললেন, ইম্পর্টেন্ট এলিমেন্টস। তো আই উড রিকোয়েস্ট ইউ টু গো লিটল বিট ব্রিফ ইন দ্য সাবজেক্ট, যে আর কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে কিনা যেটা একটা সাকসেসফুল ওয়াশিং রান করতে পারে। আচ্ছা, ধরেন আমি এখন যদি একটা গার্মেন্ট ফ্যাক্টরির বা ডেনিম ফ্যাক্টরির স্ট্রাকচার, ডিজাইন ডেভেলপমেন্ট স্ট্রাকচারের কথা বলি, তাহলে ধরেন আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট স্ট্রাকচারটা হচ্ছে মার্চেন্ডাইজিং বেসড। সেটা হচ্ছে কাউন্টার ডেভেলপমেন্ট। কাউন্টার ডেভেলপমেন্ট কী হয়, কাস্টমার একটা ডিজাইন পাঠায়, সেটা আমরা ওয়াশ কপি করি, ফিট কপি করি, করে ওদেরকে পাঠিয়ে দিই, প্রাইস দিই, ওরা নেয়। এটা হচ্ছে মার্চেন্ডাইজিং ডেভেলপমেন্ট। আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে যে আমরা এখন স্পেনের কোনো কাস্টমারের কাছে যাব, আমি নাম বলতেছি না, স্পেনের কোনো কাস্টমারের কাছে যাব, তো ওদের একটা ট্রেন্ড ফোরকাস্টিং থাকে, ওরা আরও পাঠিয়ে দেয়, ওইটা দেখে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়াশিং, এটাই হচ্ছে আমাদের বর্তমানে যে সেট আপ। সেটা আমি বলতেছি যে আমাদের একটা সেট আপ থাকবে, যারা কোনো কাস্টমারের সঙ্গে কাজ করবে না, যারা কোনো ট্রেন্ডের উপরে কাজ করবে না, কাউন্টার ডেভেলপমেন্ট করবে না, ওরা ইন্সপিরেশন নিজে তৈরি করবে, নিজেরা ওইটা নিয়ে কাজ করবে, ওইখান থেকে ডিজাইন ডেভেলপ হবে, তারপরে আমরা কাস্টমারদেরকে অ্যাপ্রোচ করব সেইখান থেকে। ওরা কোনো রকম কোনো কাউন্টার ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য ইনভলভ থাকবে না। ওদের কাজ হচ্ছে জিরো থেকে ডেভেলপমেন্ট তৈরি করা। ওকে, থ্যাংক ইউ আরিফ ভাই, যথেষ্ট ইলাবোরেট ডিসকাশন। আমি একটু সামাদ ভাইয়ের কাছে আসব জানার জন্য যে আপনি কারেন্টলি একটা ফ্যাক্টরি রান করছেন, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা যে লন্ড্রি রান করি বা আমরা যে ফ্যাক্টরি চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের ইনপুটটা কি হওয়া উচিত, যেটা হলে আমাদের লন্ড্রিটা আরেকটু ফ্যাসিলিয়েবল করে রান করতে পারি, আরেকটু বেটার ওয়েতে রান করতে পারি? আপনার এই প্রশ্ন আসতেছি আমি, তাকে আমি আমাদের একটু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। আসলে বাংলাদেশের প্রত্যেকটা লন্ড্রিতে এখন R&D সেকশন আছে। আগে এই R&D সেকশনটা ছিল না। যখন আমরা বায়ারের কাছ থেকে কোনো ডেভেলপ পাই, হয়তো কোনো বায়ার দিল আমাদের 10টা স্টাইল ডেভেলপ করতে, ওইখানে কাপড় সিলেক্ট করে দিল বায়ার, ফ্যাব্রিক আর্টিকেল সিলেক্ট করে দিল, কিন্তু বায়ার যে ওয়াশ স্ট্যান্ডার্ডটা দিছে, আমরা টেকনিশিয়ানরা বুঝতে পারি ওই ফ্যাব্রিকের উপর ওই ওয়াশটা কারেক্ট ফর্মে কাজ করতেছে না, আসতেছে না। তখন আমরা বায়ারে অনেক সময় বুঝাই, আবার অনেক সময় আমরা করি কি আমাদের ইচ্ছা মতন ওই প্রোডাক্টটা একটা ডেভেলপ করি। অনেক সময় আমাদের এই প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার প্লেস হয়। আমার লাইফে এরকম বহুত অর্ডার প্লেস হয়েছে যে আমার 10টা স্টাইল ডেভেলপ করলাম, বায়ারের
রিকোয়েস্টে আর 10টা স্টাইল আমার পছন্দ মতন আমি ডেভেলপ করলাম, কিন্তু দেখা যায় বায়ারের চাইতে আমার ডেভেলপমেন্টের অর্ডারগুলো বেশি আসছে। এরকম আমার লাইফে অনেক হচ্ছে। তা আমরা এরকম প্রত্যেকটা ওয়াশিং প্ল্যান্টে যারা আমরা ওয়াশ হেড আছি, R&D সেকশনটারে সুন্দর করে যদি অর্গানাইজ করে নিজেদের ওদের তত্ত্বাবধানে ওদের মন মতন ডেভেলপ করতে দিই, তাহলে বাংলাদেশ ডেনিম সেক্টরে আরও এগিয়ে যাবে। আর রাব্বি ভাই যেটা বলল, ওয়াশিং প্ল্যান্ট রান করতে আমরা কি কি সমস্যা ফেস করছি, আসলে আমাদের সরকারের সুযোগ সুবিধা বেশি লাগবে। আমাদের গ্যাসের সমস্যা, ইলেকট্রিক সমস্যা খুব বেশি। এই সমস্যা যদি আমরা সলভ করতে পারি, বাংলাদেশে আরও উন্নত করে নিয়ে যেতে পারবো। আমাদের ওয়ার্কাররা খুবই পরিশ্রমিক, খুবই স্কিল, মেধাবী, তারা পরিশ্রম করতে খুব উৎসাহ বোধ করে। আর ওয়াশিং প্ল্যান্ট জানেন 2 শিফটে চলে, এক শিফট নাইট, এক শিফট ডে। নাইট শিফটে কাজ করা কিন্তু খুবই কঠিন। তা আমাদের যদি সরকার থেকে গ্যাসের এবং ইলেকট্রিসিটির সাপোর্ট আমরা ঠিক মতন পাই, তাহলে আমরা বাংলাদেশে হিউজ রেভিনিউ আনতে পারবো এই গার্মেন্টস সেক্টর থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ সামাদ ভাই। আমি একটু ফরহাদ ভাইয়ের কাছে যাব। ফরহাদ ভাইয়ের সাথে একটু ডিসকাস, ফরহাদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে সাপ্লাই চেইন ইম্প্যাক্ট, যেহেতু কেমিক্যাল ইটস এ মেইন কম্পোনেন্ট আই উড সে ইন লন্ড্রি, সো এই ক্ষেত্রে সাপ্লাই চেইন ইম্প্যাক্টটা কী, আপনার সাবজেক্টিভ ম্যাটারে কীভাবে এটাকে এক্সপ্লেন করবেন? থ্যাংক ইউ রাব্বি ভাই। আসলে সাপ্লাই চেইনটা কিন্তু আমাদের আধুনিক এই বিজনেসে একটা কিন্তু খুবই ক্রুশাল টুলস। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু তাদের আমরা যদি বেসিক পালসটা যদি চিন্তা করি, তারা কয়েকটা কম্পোনেন্ট নিয়ে কাজ করে। সেটা হচ্ছে ওদের প্ল্যানিং, অ্যান্ড দেন প্রকুরমেন্ট, অ্যান্ড দেন সেটা প্রোডাকশন, অ্যান্ড দেন প্রোডাকশনের পরে ডেলিভারি। এই যে কিছু এলিমেন্টসের উপর ওরা কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি একটা অর্গানাইজেশনে, একটা কোম্পানিতে, ডেনিম লন্ড্রিতে যদি রাইট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট না থাকে, আর স্কিল পার্সোনাল যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লন্ড্রি অনেক সাফার হয়। কারণ সাপ্লাই চেইন হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট, ওইখানে ওই টিমটাকে হ্যাজ টু বি দ্য নলেজেবল অ্যাবাউট দ্য প্রোডাকশনস। দে হ্যাভ টু নো দিস কেমিক্যালস অর আদার অ্যাক্সেসরিজ সম্পর্কে তাদের খুব বেশি নলেজ থাকতে হয়। তাদেরকে কমার্শিয়াল এবং অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিংয়ের বিষয়ে নলেজ রাখতে হয়, এবং ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকেও তাদেরকে কাজ করতে হয়। সো তারা একটা ভেরি ক্রুশাল একটা পার্ট। সো এই ডিপার্টমেন্ট যদি ঠিক মতো বেসিক কিছু যেমন জিনিসপত্র আছে, যেমন ধরেন আমি কয়েকটা পয়েন্ট বলবো, তারা যদি এগুলা নিয়ে কাজ না করে, এই গ্লোবালাইজেশনের যুগে একটা কোম্পানি পিছায় যাবে, অথবা একটা ম্যানেজমেন্ট রং ইনভেস্টমেন্ট করবে সাপ্লাই চেইনের পিছনে। সেই বিষয়গুলো কি দেখেন, কেমিক্যালসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যারা কেমিক্যাল সেলার, বা আমরা কিন্তু র মেটেরিয়াল সোর্স করি বিভিন্ন দেশ থেকে। তারপর সে র মেটেরিয়ালসটা তারা কী করে, তাদের ইন্ডাস্ট্রিতে সেটাকে ফর্মুলেট অর ডাইলুয়েট অর মেকানিজমে কিছু একটা করে দে মেক দ্য প্রোডাক্টস, রাইট? সো এই র মেটেরিয়াল ক্রাইসিস কিন্তু সবসময় একটা বড় ইস্যু। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, লাস্ট কোভিডের পরে আমাদের দেশে যেহেতু আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নাই, সিলিকনের কিন্তু একটা বড় শর্টেজ তৈরি হয়েছিল ফিনিশিং এজেন্টের। সিলিকনের একটা র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছিল না সামহাও। তো সেই কারণে কিন্তু একটা ক্রাইসিস ক্রিয়েট হয়ে গেছিলো। প্রাইস কিন্তু ফ্ল্যাকচুয়েশন করে ফেলছিল অনেক হাই। তার মানে কি, এইটা যদি একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি এই জিনিসগুলো শুরু থেকে যদি ক্লিক না করতে পারে, যে কোন র মেটেরিয়ালসটা গ্লোবালে ক্রাইসিস ক্রিয়েট হবে অথবা অ্যাভেলেবিলিটি আছে, তারা যদি এটা রিসার্চ না করে, তাহলে কিন্তু তারা ভালো প্রাইসে প্রোডাক্ট কিনতে পারে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সাপ্লাই চেইনে প্রি অ্যাজিউমিং একটা পার্ট রাখা, অফকোর্স প্রি সোর্সিং, প্রি অ্যাজিউমিং একটা পার্ট রাখা। শিওর শিওর শিওর, এটা একটা বড় একটা বিষয়। সেকেন্ডলি, তাদের লজিস্টিক্স এবং ডিস্ট্রিবিউশন পার্টটাকেও ফোকাস করতে হয়। তাদেরকে ইনোভেটিভ প্রোডাক্ট সোর্স করতে হয়। তাদেরকে কেমিক্যাল সাপ্লায়ারের সাথে কোলাবোরেশন করে কাজ করতে হয় উইথ থ্রো দেয়ার R&D টিম এবং প্রোডাকশন টিমের মাধ্যমে। সো এই যে
পয়েন্ট অফ ভিউগুলো আছে এবং তাদেরকে টেকনোলজি সম্পর্কে জানতে হয়। সো এই বেসিক টুলসগুলো তারা যদি জানে এবং তারা যদি এইভাবে যদি আমাদের SCM যদি স্কিল টিম থাকে, তাহলে আমি শিওর ওই ফ্যাক্টরি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টরি এবং তারা ওয়ান স্টেপ অ্যাহেড থাকবে। ওকে, কামাল ভাই একটু জানতে চাইবো, এই যে সাপ্লাই চেইন ম্যাটারে আমরা যেহেতু আছি, আপনি অপারেশন দেখছেন, তো ম্যানেজমেন্টের কোনো স্টেপ আপ অর কোনো ডিসিশন কি এই ধরনের কার্যকলাপে আপনাদেরকে কখনো সিস্টেমেটিকলি ব্যাঘাত ঘটায় কিনা, বা আপনি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়েন কিনা? এই টপিক্সটা যেটা, সেটা হচ্ছিল আমাদের দেশে এটাও আসলে আমরা অনেক গ্রো করছি। ধরেন আগে যেভাবে প্রোডাক্টগুলো আমরা অ্যাজিউম করতাম, এখন ধরেন এর সাথে প্ল্যানিং ডিপার্টমেন্ট অনেক এঙ্গেজ। সুতরাং প্ল্যানিং ডিপার্টমেন্ট যখন তার ফোরকাস্টিং জানে, তার মানে আমরা ধরেন যে যদি আপনার স্ট্রং, ফরহাদ সাহেব যেটা বললো যে ওই স্ট্রং যদি আপনার সোর্সিং টিম থাকে, তাহলে কিন্তু আমরা ধরেন ওই ম্যানেজমেন্টটা সিকিউর করতে পারি ফ্রম দ্য প্ল্যানিং। তো যাদের প্ল্যানিং স্ট্রং আছে এবং যারা প্ল্যানিংটা প্রপারলি করতে পারে এবং অর্ডার ফোরকাস্টটা তার হাতে আছে, সে এই আমাদের যে রিসোর্সেস ম্যানেজমেন্ট বা সোর্স ম্যানেজমেন্ট যেটা, এটা তারা পারফেক্টলি করতে পারে এবং এক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জ নেই। জি 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 শিওর। প্রশ্নটা আমি আরেকবার করি আপনারা একটু অন্যভাবে। ম্যানেজমেন্ট যে ডিসিশন নেয় আপনার উপরে, যারা হায়ার ম্যানেজমেন্ট, আপনি নিজেই ম্যানেজমেন্ট, বাট হায়ার ম্যানেজমেন্ট যে ডিসিশনগুলো নেয়, সেইখান থেকে আপনাকে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় বা আপনি কি ধরনের বেনিফিট পান? ধরেন অনেক সময় দেখা যায় যে হেড অফিসে বা ফ্যামিলিক্যাল কোম্পানি, আমাদের মেজরিটি কোম্পানিগুলো ফ্যামিলি ওন, তো ওদের ওইখানে যে ডিসিশনগুলো হয়, সেই ডিসিশনের কারণে অনেক সময় দেখা যায় যে আপনার সামনে হয়তো ডিসিশনটা হয় না, ডিসিশনটা হয়ে আপনার কাছে আসে, সেরকম কোনো ডিসিশন থেকে আপনার কোনো মেজর ইম্প্যাক্ট বা পরবর্তীতে কাজের সমস্যা বা এই ধরনের কোনো ইস্যু, সেটা একটু হাইলাইট করলে। এটা খুব ভালো কোশ্চেন, বাট ইন্টারেস্টিংলি হচ্ছিল যে এটা আমি লাকি, হয়তো আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানিতে একটু ডিফারেন্ট। তো এনিওয়ে, মানে এইখানে যেটা ম্যানেজমেন্টের থিঙ্কিং, সেটা হচ্ছিল যে ম্যানেজমেন্ট টোটাল অপারেশনে যে লিড করে তাকে ওই ফ্রিডম দিয়ে দেয় যে তার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট একটা প্রসেসের ভিতর দিয়ে আসলে সেটা ইন প্রসেসে অ্যাপ্রুভ হয়। ইভেন মানে আমার কোম্পানির ক্ষেত্রে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমার এমডি সে কোনো পেপার সাইনও পছন্দ করে না, হি ট্রাই টু মেক অ্যাপ্রুভড ইন অনলাইন, সে যেখানেই থাকুক, বরং আমরা তার থেকে সময় বেশি নেই, এটা আমি লাকি ওই হিসাবে, দ্য ডিস্টারবেন্স হয় না। বাট ইয়েস, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, কারণ আমি তো একটা কোম্পানিতেই চাকরি করিনি, আর অনেকগুলো কোম্পানিতেই চাকরি করছি, সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছিল যে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে অন্যভাবে, এটা আমাদের ডিমান্ড। এটা হইলে আদতে আমাদের যারা কর্তৃপক্ষ আছে বা ম্যানেজমেন্ট আছে তাদেরই বেনিফিট হবে আমাদের থেকে বেশি। সেটা হচ্ছিল যে আপনার বিজনেস কিন্তু একটা প্রসেসের ভিতর দিয়ে চলে, সেই ক্ষেত্রে ডিসিশন আপনার বিজনেসের ভিতরে অর্গানাইজেশন ক্রিয়েট হয় না। মানে ওয়াশিংটাকে এখনও ভাবা হয় হচ্ছিল একটা টায়ার টু সেপারেট, এটা আসলে মানে মেইন স্ট্রিমের কোনো ইন্ডাস্ট্রি না, এটা একটা সাব ইন্ডাস্ট্রি, এবং এই সাব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সকল মানে যত ধরনের ডিসিশন আছে, ডিসিশনগুলো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে। এটা হয়তো সকালে ঘুম থেকে উঠে আমরা জানি যে ডিসিশনটা একরকম, বাট ইস্যুটা যেটা সেটা হচ্ছিল যে আমরা যদি টোটাল ইন্ডাস্ট্রিতে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ক্রিয়েট করতে না পারি, কারণ এখন যদি বলা হয় যে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি আমাদের ইন্ডাস্ট্রির, সবচাইতে বড় চ্যালেঞ্জ ফর লং টার্ম সাস্টেনেবিলিটির সবচাইতে বড় চ্যালেঞ্জই হচ্ছিল যে ক্রিয়েট প্রপার ম্যানেজমেন্ট ইনটু সিস্টেম, মানে আমাদের যে টোটাল যে ওয়ার্ক ফ্লোটা আছে এই ফ্লোর ভিতরে একটা সিস্টেম জেনারেট করা এবং সেটা ম্যানেজমেন্ট সিস্টেম গ্রো করতে হবে। মানে আমি প্রফেশনালি জাস্টিফিকেশন করব, জাজমেন্ট করব, কারণ এন্ড অফ দ্য ডে আমার কিন্তু প্রফিট এবং লসটাই এন্ড অফ দ্য ডে ক্যালকুলেশন। তো আমার কাছে যেটা মনে হয় এই চ্যালেঞ্জটা বাংলাদেশের 90% গার্মেন্টস, আর আরিফ ভাই যেই কোশ্চেনটা করছে তার উত্তর হচ্ছে 90% গার্মেন্টসে এই চ্যালেঞ্জটা আছে। সেটা হচ্ছিল যে টপ ম্যানেজমেন্টের চাওয়াটাই হচ্ছিল ইম্পর্টেন্ট, এইখানে ওই অনফিল্ড যে অফিসার বা ম্যানেজমেন্ট আছে তাদের চাওয়াটা কম গুরুত্ব পায়, যার কারণে যেটা হচ্ছে লসটা কিন্তু দিন শেষে ওই অনফিল্ড ম্যানেজমেন্টের হচ্ছে না, ভ্যালুতে এটা কনভার্ট হয় যে ওনার বা যে মালিক তারই কিন্তু লসটা হচ্ছে। সুতরাং এই ফ্রিডমটা আসলে দেওয়া উচিত উইথ জাস্টিফিকেশন। ধন্যবাদ ভাই।
আরিফ ভাই আসলে আপনার কাছ থেকে একটু একটু ইনার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা বের করার চেষ্টা করেছে। একটু বন্ধুত্ব দেখাই। কামাল ভাই আসলেই সিনিয়র হয়ে গেছে, খুব পলিটিক্যাল অ্যান্সার। কামাল ভাই থ্যাংক ইউ, অনেক ডেপথে আপনি এক্সপ্লেন করেছেন। ইট উইল রিয়েলি ওয়ার্ক আউট দ্য পার্সনস হু আর প্রেজেন্ট হিয়ার, হু আর অ্যাকচুয়ালি হ্যান্ডলিং দ্য লন্ড্রি, ওয়ান ইউনিট, ওয়ান বিজনেস। Definitely they will learn something from this point of view. আমি একটু টেকনিক্যাল পার্সপেক্টিভে আসি। কামাল ভাইয়ের কাছেই যাব, আবার কামাল ভাইয়ের কাছেই যাব যে কারেন্ট কেমিক্যাল রেভলিউশনে আপনি কি দেখেন যেটা আমাদের লন্ড্রিকে আরও এক স্টেপে হেড নিয়ে যাবে? আচ্ছা, এটা তো সত্য যে আগে ধরেন যে এখন যারা কেমিক্যাল বিজনেস করে, ফরাদ ভাইরা বিজনেস করে, ওনারা কিন্তু জানে যে কেমিক্যালস মার্কেটটা অনেক কম্পিটিটিভ। বাট আমার কাছে যেটা রিয়েলিটি মনে হয়, কম্পিটিটিভ আগে যেই পরিমাণ ইনোভেশনে ছিল, এখন কিন্তু সেলিংয়ে। মানে আগে কেমিক্যালস ম্যানুফ্যাকচারাররা যে পরিমাণ ইনোভেশনের সাপোর্ট দিত আমাদেরকে, আমি যদি পার্সোনালি আমার কথাও বলি, আমি কাজ শিখছি কেমিক্যালস ম্যানুফ্যাকচারার, মেশিন সাপ্লায়ার্স, এদের যে টেকনিশিয়ানস, এদের যে এক্সপার্টিস, এদের নতুন নতুন ইনোভেশন তারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতো। এখন এই জিনিসটা কমে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছিল যে প্রোডাক্ট সবাই আমরা ফেসবুক থেকে জানি অথবা গুগল থেকে জানি, এবং জেনে আমরা ধরেন যে সার্ভিস প্রোভাইডার যারা সাপ্লায়ার আছে তারা আমাদের কাছে আসতেছে, আমরাও প্রোডাক্টটা সিলেক্ট করতেছি, বেচা বিক্রি হচ্ছে, বিজনেস গ্রো করতেছে, দেশে কেমিক্যালস ম্যানুফ্যাকচারও গ্রো করতেছে। কিন্তু এইটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো, আপনি যদি আজকে আমরা যেটা বলতেছি যে আমাদের দেশ থেকে আরিফ ভাই যেটা মানে মেইন আক্ষেপ আরিফ ভাইয়ের, সেটা হচ্ছে আমরা জিরো থেকে প্রোডাক্ট ডেভেলপ করতে পারি না। ইন পিওরলি অনেক R&D সেক্টর, R&D সেন্টার আছে আমাদের, প্রত্যেকটা লন্ড্রিতে R&D ডিপার্টমেন্ট আছে। আসলে কি এগুলো R&D ডিপার্টমেন্ট না স্যাম্পলিং সেকশন? তো ফ্যাক্ট হচ্ছে হলো যে আমরা যদি পিওর R&D করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি লাগবে? আমার জাস্ট সবচাইতে লেটেস্ট কেমিক্যালস ইনোভেশন কোনটা হয়েছে, এটা কিন্তু দুইটা ওয়েতে, এক টেকনোলজিক্যাল আর একটা হচ্ছে কিন্তু প্রাইস অলসো এখানে কনসিডারেশন আছে। সেকেন্ডলি আমার যেটা লাগবে, আমার মেশিনারিজ কি আপগ্রেডেশন আছে। এই যে ধরেন যে আমাদের এই সাপ্লায়ার আমাদের যারা এই সাপোর্ট প্রোভাইডার যারা আছে, ওনারা এখন তাদের বিজনেস ফোকাস থেকে আমাদেরকে একটু সার্ভিস প্রোভাইডার হইতে হবে, এবং আমাদের যে জেনারেশনটা আছে এদের যদি আপনারা আপনাদের সার্ভিস প্রোভাইড করে তাদের যদি লার্নিংটা না দেন, সেই ক্ষেত্রে আসলে এই ভ্যাকুমটা তৈরি হবে। এবং আলটিমেট কেমিক্যালস ম্যানুফ্যাকচারার বা রেভলিউশনের যেইটা সবচেয়ে এখনকার ডিমান্ড আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছিল, দেখেন যে প্রাইস এখন অনেক কম্পিটিটিভ। আগে ওয়াশিংয়ে আমরা যে পরিমাণ টাকা আর্ন করতাম, এটা অনেক মালিক এরকম কথা বলতো যে আগে গা চুলকায় বিজনেস করতাম তারপরেও প্রফিট করতাম। তো এখন কিন্তু ওই দিনটা আসলে নাই। তো ওই দিনটা যদি না থাকে, সেই ক্ষেত্রে ওয়াশিংয়ের সবচেয়ে বড় খরচের খাত কোনটা? বেতন, কেমিক্যালস, দেন ইউটিলিটি। এর বাইরে কিন্তু খুব বেশি খরচের জায়গা নাই। তো আমার কেমিক্যালস হচ্ছে হলো প্রতিদিনের খাবার। এইখানে যদি আমরা টোটাল ইনোভেশনটা যখন করি, তখন যদি আমরা কস্টকে মাথায় রেখে করি, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে। আমি একটা উদাহরণ দিই, যে কোনো নতুন কেমিক্যালস কেউ যদি ইনোভেশন করে প্রথম মার্কেটে আসে, সে এমন একটা দাম নেয় যেই দামটা উইদিন ইয়ার যখন তার কম্পিটিটর ক্রিয়েট করে ফেলায়, সে $1 কমায় ফেলতেছে কেজিতে। এটা জাস্টিফাইড কি আমি জানি না, বাট ইস্যুটা হচ্ছিল একটা প্রোডাক্ট আপনি নতুন ইনোভেট করলেন, আপনি মানে এমন একটা দামে রাখলেন যেই দামটা ওভারঅল টোটাল ইন্ডাস্ট্রিকে এটা কিন্তু ইউজ করার পক্ষে সায় দিচ্ছে না। কিছু স্পেসিফিক ফ্যাক্টরি ইউজ করতেছে, তার মানে কি হচ্ছে আমার ইন্ডাস্ট্রির একটা পার্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো আমরা যদি সার্ভিস চিন্তা করি, সার্ভিস চিন্তা করলে তো কমন পিপুলের জন্য চিন্তা করা উচিত। তাহলে আমাদের সার্ভিস প্রোভাইডার, কেমিক্যালস ম্যানুফ্যাকচারার, মেশিন ম্যানুফ্যাকচারার, এনার কাছে রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছিল যে ওনারা যখন নতুন ইনোভেশন তৈরি করে, ইনোভেশনটার কস্টিংটাও যেন সবার নাগালের ভিতর রাখে। সেই ক্ষেত্রে কি বেনিফিটটা সবাই পাবো, এবং এটা কিন্তু আমরা পাইলে শুধু লাভ নাই, তা এন্ড ইউজার যারা প্রোডাক্টের এন্ড ইউজারও তো বেনিফিটেড, কারণ আমি প্রোডাক্টটা কম দামে বানাইতে পারলে সে কম দামে কিনবে। তো এই জন্য আমার সার্ভিস প্রোভাইডার, কেমিক্যালস ব্যবসায়ীদের এখন সার্ভিস প্রোভাইডার হইতে হবে, এবং তারা আমাদেরকে ট্রেনিং দিয়ে, আমাদেরকে নলেজ দিয়ে এই জিনিসগুলো আমাদের নতুন যে ডেভেলপার আছে তাদেরকে যত বেশি গ্রো করাবে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, এবং এটাই আমাদের সবচেয়ে বড় ডিমান্ড।
Kamal bhai, can you pass the microphone to Farhad bhai? That same thing, if I ask you, যে এই রেভলিউশনটা আপনারা কিভাবে দেখাবেন বা কি দেখছেন রেভলিউশন? আচ্ছা, কামাল ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একটু ডিসএগ্রি করব, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমাদের কিন্তু তিনটা ফেজে আমরা আমাদের ডেনিম লন্ড্রিকে চিন্তা করতে পারি। একটা হচ্ছে আর্লিজ 90 থেকে 2000, একটা 2000 থেকে 2010, অ্যান্ড দেন 2010 টু টিল নাও, মানে যে বুমিং যে ইয়েটা। সো 2000 বিটুইন 2010 এই সময়টা ছিল হচ্ছে লাইক এ ফ্যাশন ট্রেন্ড, আমাদের দেশের জন্য অনেক বড় ফ্যাশন ট্রেন্ড বিজনেস ছিল, যে জায়গায় প্রাইজিং বা প্রোডাক্ট কোয়ালিটি বেশ জায়গায় আমরা কিছু ছাড় পাইছি। কিন্তু যখন উই আর গোয়িং টু বি দ্য নাম্বার 2 অ্যান্ড ভেরি ক্লোজ টু দ্য নাম্বার 1, হ্যাঁ, আমরা যখন টাচ করবো তখন আমরা অনেক বেশি কম্পিটিটিভ হই। সো কেমিক্যালও আমরা তখন অনেক বেশি কম্পিটিটিভ, এবং আমাদের দেখেন 2010-এর পর থেকে, 15-এর পর থেকে স্পেশালি, আর ইভেন 2020-এর পর থেকে কোভিড অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে গ্লোবালি কী হয়েছে, সো বেসিক ওয়াশিংয়ের দিকে মানুষ কিন্তু মুভ করছে। এখন আর ফ্যাশন ট্রেন্ড বা অত ফ্যান্সি ওয়াশ এইটার দিকে মানুষ আর বেশি ইনভেস্ট করতে চাচ্ছে না, পয়সা ইনভেস্ট করতে চান না কনজিউমাররা। সো তো বেসিক ডেনিমের প্রতি তারা তখন বেশি ফোকাস থাকে। তো বেসিক ডেনিমে মানে কি, কস্ট কাটিং একটা ইস্যু। তো কস্ট কাটিংয়ে বেসিক ওয়াশিং সব কিছুতে বেসিক কেমিক্যাল ইউজ হবে। সো বেসিক কেমিক্যালের কম্পিটিশনটা কিন্তু গ্লোবালি অনেক হাই। ফ্যাশন কেমিক্যালের যে কম্পিটিশন এটা অনেক কম, কারণ ফ্যাশন সার্ভিসটা দেয় হচ্ছে কিছু বুটিক কোম্পানিজ, কিছু ইন্ডিভিজুয়াল কোম্পানিজ, দ্যাট নামে হাতে গোনা কিছু, সবাই কিন্তু আর আপনাকে ওই ধরনের সার্ভিস দেয় না। সো বেসিক কেমিক্যালের যখন আপনার প্রাইস একটা ইস্যু, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইন্ডাস্ট্রিতে আপনাকে কিছু ভ্যালুয়েশন করতে হবে। ইভেন ফরহাদ ভাই, সরি আই এম ইন্টারাপ্টিং লিটল বিট হিয়ার, যে কামাল ভাই যে কথাটা বলেছে এখানে, যে ইভেন আমরা ফ্যান্সি ওয়াশের কথাই যদি চিন্তা করি, হ্যাঁ, ইন দ্যাট কেস যে নতুন কোনো কিছু যখন আপনারা মার্কেটে নিয়ে আসছেন, বা যে যারা নিয়ে আসছেন আপনাদের মতো কেমিক্যাল কোম্পানিরা, দ্য কোম্পানিজ হু আর ব্রিঙ্গিং দ্য থট, দ্য রেভলিউশন, দ্য ইনোভেশন ইন দ্য মার্কেট, এই যে একটা প্রথমেই চড়া দামে মার্কেটে কেমিক্যাল ছেড়ে দেওয়া, টু মেক দ্য কস্ট হায়ার অ্যান্ড লেটার অন আফটার সাম পিরিয়ড অফ ল্যাপস আমরা এটাকেই পেয়ে যাচ্ছি হয়তো বা অর্ধেক দামে, এই জিনিসটাকে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? আচ্ছা, যদি নতুন কোনো প্রোডাক্ট, শুধু কেমিক্যালসই না, যে কোনো সেক্টরে নতুন কোনো প্রোডাক্ট, এটার পিছনে কিন্তু একটা লম্বা ইতিহাস থাকে। এটার পিছনে কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর R&D, রিসার্চ, অনেক কিছু ইনভলভ, এবং এটা কিন্তু একটা নাম্বার অফ কস্ট, এই কস্টটা কিন্তু কেউ দেয় না। সো ওই কেমিক্যাল কোম্পানি ওই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে এই যে কস্টটা সে 2 বছর ধরে ইনভেস্ট করে, সো এটা তো তার বিজনেসের একটা কোনো একটা জায়গা থেকে তাকে এইটা আর্ন করতে হবে, এটা একটা বড় পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন আপনার কম্পিটিশন থাকে না, এটা শুধু কেমিক্যালসেই না, যে কোনো জিনিসের উপর, সো তখন আপনি মনোপলি বিজনেস করতে চাইবেন। থার্ড, যখন কম্পিটিশন চলে আসে তখন র মেটেরিয়ালসের অ্যাভেলেবিলিটি বাড়ে, সো সেক্ষেত্রে কম্পিটিশনটা কমে যায় এবং বিজনেস সাস্টেনের জন্য আপনাকে কিন্তু তখন প্রাইস কাট করতে হয়। সো এটার কিন্তু বেসিক কিছু রিজনস অফকোর্স আছে, এবং এটাই হচ্ছে দ্য রিজনস, রিয়ালিটি হচ্ছে এটা। ওকে ওকে, আরিফ ভাই, ইউ ওয়ান্ট টু সে সামথিং? আমি কিছু জিনিসপত্র হাইলাইট করতে চাই। কামাল ভাই অ্যাবসলিউটলি রাইট, কামাল ভাই অ্যাবসলিউটলি রাইট। সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস মেন্টালিটি নাই, বিজনেস মেন্টালিটি। তো ধরেন কথা R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কি শুধু কেমিক্যালের, মেশিনের, ম্যান পাওয়ারের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না? ওই ইনভেস্টমেন্ট কোথায়? এই যে মাঝখানে চাঙ্ক, আমাদের দেশে বেস্ট বা সবচেয়ে বড় ইউনিভার্সিটি BUFT, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি মেম্বাররা আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেরকে কোনো দিন কোনো কেমিক্যাল কোম্পানি যায় ট্রেনিং করাই নেই। তো এইখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোথায়? ওদেরকে কে শেখাবে? আমি? কারণ আমি কি কেমিক্যাল সাপ্লায়ার বা আমি কি মেশিন সাপ্লায়ার? আই এম নট টকিং অ্যাবাউট ফরহাদ, আই এম টকিং অ্যাবাউট ইন জেনারেল। তো ধরেন যদি কেউ R&D করতে চায়, কারোর যদি ফিউচারিস্টিক বিজনেস মেন্টালিটি থাকে, তাদের টাই আপ কোথায় ইউনিভার্সিটিগুলোর সাথে? খুব বেশি ইউনিভার্সিটি আমাদের দেশে নাই। বুটেক্স, শান্তমারিয়াম, BUFT, প্রাইমারিলি এই 3টা ইউনিভার্সিটিকে যদি আমরা হাইলাইট করি,
আমাদের মধ্যে একটা অ্যামাউন্ট কভার হয়ে যায়। তা আমাদের এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কি শুধু আমরা কেমিক্যালি করবো? এরা যখন বিজনেসে আসবে তখন এরা আবার আমাদের মতন ওই কেমিক্যাল গায়ে মাইখা মাইখা শিখবে, নাকি এরাও আধুনিকভাবে শিখবে? এরা গ্রাউন্ড জিরো থেকে শিখে আসবে। এদেরকেও যদি ফিল্ডে আসার পরে শিখতে হয় এনজাইম কারে বলে, ডিসাইজ কারে বলে, তাহলে এরও 25 বছর লাগবে আমার জায়গায় আসতে। তাহলে আমি 25 বছর আগে থেকে লাভ হইল কি? তো সার্ভিস মেন্টালিটিতে আসতে হবে গ্রাউন্ড জিরো থেকে। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য কেমিক্যাল ফ্যান্টাস্টিক, দ্যাটস দেয়ার ব্রেড অ্যান্ড বাটার, ফ্যান্টাস্টিক। বাট সারাদিন প্রত্যেক দিন সকালবেলা ব্রেড অ্যান্ড বাটার মজা লাগে না, মাঝে মধ্যে এগো লাগে, মাঝে মধ্যে কর্নফ্লেক্স লাগে, আর মাঝে মধ্যে রুটি আলু ভাজিও লাগে। তো ওই জিনিসগুলো কোথায়? এখনকার স্টুডেন্টদেরকে যদি আমরা ট্রেন করি, কালকে এরা প্রফেশনাল হবে, এরা অ্যাডভান্স থাকবে কি করতে হবে, তাদের ডিজাইনের যে থিঙ্কিং সেটাকে তারা কমার্শিয়ালভাবে নিতে পারবে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং স্টাইলে নিতে পারবে। রিটেল ব্র্যান্ড যারা আমাদের প্রাইম কাস্টমার, আমাদের দেশে তো আর ব্র্যান্ডের কাজ খুব কম হয়, অল্প একটা ফ্যাক্টরিতে হয়, তো আমাদের কাস্টমার হচ্ছে রিটেলাররা। তো রিটেলারদের জন্য যখন আমরা ডিজাইন করব তখন আমি ডে 1 থেকে শুরু করতে পারবো, তার কারণ আমার ট্রেনিং অলরেডি ডান। সো এই ক্ষেত্রে সার্ভিস মেন্টালিটি নিয়ে যদি না আসে কোনো কোম্পানি, তাহলে আমার মনে হয় না এই জায়গা থেকে গ্রো করা খুব একটা সহজ হবে। ফরাদ সাহেব রাইট যে আমি ডিজাইন ডেভেলপমেন্ট করতেছি, কস্টকে দিচ্ছে। সেম জিনিস এগেইন বলতেছি আমি, যে ডিজাইন ডেভেলপমেন্ট নট টু ইনহ্যান্স দ্য প্রাইস রাদার দেন মেকিং আ নিউ থিং অ্যান্ড গেটিং অর্ডার ফ্রিকুয়েন্টলি। আপনার ডিজাইন ডেভেলপমেন্টের এই সাবজেক্টের উপরে আমি আবার আসবো আপনার কাছে। আচ্ছা, আমি এটার উপরে আসবো। আমি সামাদ ভাইয়ের কাছে একটু মাইক্রোফোনটা চাচ্ছি। সামাদ ভাই কিছু বলতে চাচ্ছেন এই সাবজেক্টে? আমি কেমিক্যাল সাপ্লায়ারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কেমিক্যালে আমাদের কাজ করার অনেক জায়গা আছে। আমি মনে করি গার্মেন্টস সেক্টরে ওয়াশিংয়ের চেয়ে কেমিক্যালে কাজ করার অনেক জায়গা আছে। যেমন আমি বলি, আমরা এখন যদি প্রসেস আকারে বলি, ডিসাইজিং, এনজাইম, তারপরে এনজাইমের পর যদি বিলিজ থাকে বিলিজ নিউট্রাল, তারপরে আবার হাইড্রোডায়ার, পিপি নিউট্রাল, যদি টিন্ট থাকে টিন্ট। কিন্তু আমার কথা হলো, আমি এতগুলা প্রসেস করতে যাব না ডেনিমে। আমি এমন কেমিক্যাল ইউজ করতে চাই, ডিসাইজিং, এনজাইম, বিলিজ একসাথে হবে, এই ধরনের কাজ করতে হবে। আবার লাইকা প্রোটেক্টারও ইউজ করি, ওর ভিতর লাইকা প্রোটেক্টারও থাকতে হবে। তাহলে হয়তো কেমিক্যালের দাম আপনি বেশি নিতে পারবেন, কিন্তু আমি প্রোডাক্ট একটা দুইটা ইউজ করব। আমি ফিক্সিং এজেন্ট ইউজ করি। কটনের জন্য একটা ফিক্সিং এজেন্ট ইউজ করা লাগে, পলি কটনের জন্য একটা ফিক্সিং এজেন্ট ইউজ করা লাগে, লাইকা কটনের জন্য একটা ফিক্সিং এজেন্ট ইউজ করা লাগে। আমি এত কেন ফিক্সিং এজেন্ট ইউজ করব? আমি একটা ফিক্সিং এজেন্ট ইউজ করব কম্বাইন্ড, সেটা সব জায়গায় হবে। তাহলে তো আমার কেমিক্যাল কস্ট অনেক হাই হয়ে যাবে। আমি 2002-03 সালে আমি এক ডজন প্যান্টের ওয়াশের প্রাইস $60 নিছি। এখন $8 $10 পাওয়া যায় না। তাহলে কেমিক্যাল কস্ট কিন্তু বাড়তেছে। আমাদের কেমিক্যাল কস্ট কমাইতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, যখন ওয়াটারলেস এনজাইম মার্কেটে যখন আসলো, আমার কাছে আসছে একজন ওয়াটারলেস এনজাইম নিয়ে আসছে। ওয়াটারলেস এনজাইম ইউজ করতে হবে মেশিনের ভিতর, গার্মেন্টসের ভিতর আপনার পাউডারের মতন ছড়াই দিতে হবে। ডিসাইজিং করার পর ওইটা মেশিনের ভিতর দিয়ে দিতে হবে, তারপরে ওইটার মেশিন রান করতে হবে। আমি চিন্তা করলাম যে আমার যে রেগুলার এনজাইম আছে, এই এনজাইম দিয়ে দেখি ওই কাজ হয় কিনা। আমি ঠিকই ওই কাজ পাইলাম। মানে সামাদ ভাইয়ের পয়েন্ট অফ ভিউটা যেটা আমরা বুঝতে পারছি, যে এখানে উনি কেমিক্যাল কস্টিংয়ে একটা বড় সাপোর্ট এক্সপেক্ট করতেছে ইন টার্মস অফ অল ইন ওয়ান প্রোডাক্ট। ডেফিনেটলি এটা নিয়ে আমাদের অনেক সাপ্লায়াররাই কাজ করছেন। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই ধরনের কোনো ভালো রেভলিউশন আরও দেখতে পারবো। আমরা উই অলরেডি স সামথিং, বাট আই ফিল উই উইল সি ভেরি সুন সামথিং লাইক দ্যাট। আমি যে কারণে আরিফ ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম একটা পয়েন্ট অফ ভিউ নিয়ে, ইন টার্মস অফ বিজনেস অ্যান্ড মার্কেটিং আমরা ইদানিং দেখছি যে
আমাদের some of the technical persons are representing in like Denim Expo or some other shows. তারা যাচ্ছে কাস্টমার এন্ডে যাচ্ছে, তারা তাদের প্রোডাক্ট এক্সপ্লেন করছে। আপনি জিরো ডেভেলপমেন্টের ব্যাপার নিয়ে কথা শুরু করেছিলেন। আমি এই পার্সপেক্টিভে আপনার একটা গাইডলাইন চাইবো। এখনকার যারা জেনারেশন আছে এবং যারা আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি লিড করছে, আপনার কাছ থেকে একটা ভাইব চাইবো যে বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ের পার্সপেক্টিভে ইনোভেশন অ্যান্ড R&Dকে কীভাবে কোলাবোরেট করে আমরা আরও এগিয়ে যেতে পারি। বিশাল বড় কোয়েশ্চেন। যদি স্টুডেন্টদের কথা বলি, স্টুডেন্টদেরকে আসলে ফ্যাকাল্টি মেম্বারদেরকে আগে আসতে হবে, ইউনিভার্সিটিগুলোকে আগে আসতে হবে, তাদেরকে একটা ব্রিজ বানাইতে হবে যেটা এক্সট্রিম হায়ার লেভেল এক্সিকিউটিভ যারা ফিল্ডে চাকরি করে, সুপার এক্সপার্ট কাইন্ড অফ কামাল ভাই, সামাদ ভাই, ওনাদের মতন মানুষজনের সঙ্গে এদেরকে মিশাইতে হবে। এটা স্টুডেন্টদের জন্য, তার কারণ যখন টেকনিক্যাল ক্লাসেস না হবে এদের ভিতরে কোয়েশ্চেন রেজ হবে না। স্টুডেন্টরা যদি কোয়েশ্চেন করতে না জানে তাহলে অ্যান্সার আসবে না। আর স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করতে হবে এমনভাবে যেন ওরা অনেক ছোট ছোট জিনিসপত্র আগে থেকে জেনে আসে, যেটা আমাদেরকে মনে করেন প্রত্যেক দিন যে শিখতে হয়েছে, সেই সময়টা যাতে এদেরকে নষ্ট করতে না হয়। তার কারণে এখন ওয়াশিং তো মোর থিওরিটিক্যাল, মেশিনারিজ অটোমেটিক, কেমিক্যাল অটোমেটিক। আর চেঞ্জেসের বিষয় থেকে একটা ছোট্ট পয়েন্ট মনে পড়ছে, ওটা বলি। ধরেন কেমিক্যাল সাপ্লায়ার এখন অলওয়েজ অ্যাভেলেবেল উইথ টেকনিক্যাল সাপোর্ট। সো এই ক্ষেত্রে মনে করেন ওদেরকে টেকনিক্যালিটি শেখানো স্টুডেন্ট লাইফেই সম্ভব। আর যারা অনফিল্ডে চাকরি করে প্রথম 5 বছর সম্পূর্ণভাবে ডিজাইন থেকে টেকনিক্যাল সাইডে তাদেরকে ইনভেস্ট করতে হবে। টেকনিক্যাল সাইডে যে ডিজাইনার তাদেরকে 5 বছর ইনভেস্ট করবে, তারা খুব ভালো মতন বুঝে যাবে যে কোন কাজটার প্র্যাকটিক্যাল রেজাল্ট কী হইতে পারে। আমি একটা কেমিক্যাল ইনপুট দিলাম, কেমিক্যালের ওইটার আউটপুটটা গার্মেন্টে কী আসবে সেটা আমার মুখস্থ হয়ে যাবে। বাট 5 years ইজ ভেরি সিম্পল, ইট গোজ লাইক দিস। তো 5 বছর যদি কেউ টেকনিক্যাল সাইডে কাজ করে তাহলে তার ডিজাইনের যে থিঙ্কিং সেটা অ্যাবসোলুটলি অ্যাপারেল ফ্রেন্ডলি হবে। কারণ সে যখন এটাকে বাল্কে কনভার্ট করতে চাবে, যেহেতু আমাদের কাস্টমার সব রিটেলার, তো 5-10,000 তো মিনিমাম থাকেই প্রোডাকশন। সো বাল্কে যখন কনভার্ট করবে তখন আর সমস্যা হবে না। এখন কি হয় যে দেখা যায় যে ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রজেকশনের মধ্যে একটা ডিফারেন্স থাকে, যে একটা ডিজাইনার ক্রিয়েটিভ ডিজাইন করতেছে, মনে মনে অনেক পাওয়ারফুল একটা ডিজাইন করছে, স্কেচ করলো, ফ্যান্টাস্টিক স্কেচ। বাট যখনই এটা টেলারের কাছে যায়, যখনই এটা ওয়াশিংয়ে যায় বা ওই ধরনের প্র্যাকটিক্যাল কাজে আসে, তখন দেখা যায় যে এটা আর ওই প্রজেকশনটা পায় না। যে ট্র্যাজেক্টরি, আমি যে ভিউটা চাচ্ছি সেই ভিউটা আমি আর দিতে পারতেছি না। কেন? ল্যাক অফ টেকনিক্যাল নলেজ। সো ল্যাক অফ টেকনিক্যাল নলেজ ওভারকাম করতে হবে। ইনোভেশনের ক্ষেত্রে যেটা আমি বলবো, একজন ম্যাটেরিয়াল সাপ্লায়ার যতখানি ইনভলভ হওয়া উচিত, একজন ডিজাইনারের ঠিক ততখানি ইনভলভ হওয়া উচিত। একজন ডিজাইনার যদি র ম্যাটেরিয়াল সাপ্লায়ারদের সঙ্গে মিশতে না জানে, কাজ করতে না জানে, তাহলে তো সে ইনোভেট করতে পারবেই না। তখন ডিজাইনারকে চিন্তা করতে হবে আমি কি চাই, আমার ইনোভেশনের মধ্যে কি আমি খুঁজতেছি, সেইটা তাকে বুঝাইতে হবে একজন র মেটেরিয়াল সাপ্লাইকে। র মেটেরিয়াল সাপ্লাই যদি ওইটা বুঝে যে কি চাচ্ছে আমার কাছে, সে তখন এটা হয়তো বানাই দিতে পারে। বাট ইনোভেশন মাস্ট বি কমপ্লিমেন্টারি উইথ দ্য প্রোডাকশন। আমি আরেকটু এখানে আপনার কাছে জানতে চাচ্ছি যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে উসখুস করছে, যে আর উই গিভিং আওয়ার ইনপুট টু ডু দ্য মার্কেটিং অ্যাজ এ এক্সক্লুসিভলি লন্ড্রি ডিভিশন, এক্সক্লুসিভলি ডেনিম ওয়াশিং? আমাদের মার্কেটিং পুরোটাই ডেনিম ওয়াশে। আমাদের বর্তমান যে মার্কেটিং, ডু ইউ থিঙ্ক দ্যাট উইদাউট ডেনিম ওয়াশিং মার্কেটিং ক্যানট রান অর ক্যানট এক্সিকিউট প্রপারলি? মার্চেন্ডাইজার বন্ধুরা আজকে মেরে ফেলবে রে। না, উইদাউট ওয়াশিং ইনোভেশন, উইদাউট ওয়াশিং ডিজাইন, বাংলাদেশে ডেনিমের
অর্ডার পাওয়া অলমোস্ট ইম্পসিবল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরিফ ভাই। আপনারা আমাদের এই আলোচনা আসলে যদি করতে থাকি চলতেই থাকবে। উই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। রিসেন্টলি আমাদের একটা বড় বাধা উঠছে, বড় বাধা, দ্যাট ইজ সাস্টেইনেবিলিটি। Sustainability in laundry, sustainability in washing, in terms of chemical or machineries or manpower or utilization of your time, whatever the things you can say. তো এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে, যে আমাদের লন্ড্রিতে যেখানে কেমিক্যালের ইউটিলাইজেশন মুখ্য, যেখানে মেশিনের ইউটিলাইজেশন মুখ্য, যেখানে ম্যান পাওয়ার একটা বড় ইনভলভমেন্ট, টাইম কনজিউমিং ওয়ার্ক, সেইখানে সাস্টেইনেবিলিটিকে কিভাবে দেখছেন আপনি? শুনতে অনেক খারাপ লাগে, বাট আমাদের সাস্টেনেবিলিটি এগুলা নাই, এগুলা নাই। আমাদের কাছে আছে হচ্ছে হয়তো প্রসেস সেভিংস, র মেটেরিয়াল, রিসোর্স, এর বাইরে আমাদের আসলে সাস্টেনেবিলিটি নাই। অল্প কয়টা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট আছে আপনার। আমাদের যদি আমরা বলি যে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং করে সেটাকে গ্রাউন্ডে পাঠানো, সেই ব্যবস্থা আমাদের নাই। আর আমাদের এখানে সাস্টেনেবিলিটি ইনোভেশন নিয়ে কেউই কাজ করে না। বিদেশ থেকে যেটা আসে এটা আমরা ইমপ্লিমেন্ট করে দিই, দ্যাটস ইট। বাট আমাদের এখানে আমার মনে হয় না আমাদের তরফ থেকে কোনো সাস্টেনেবিলিটি আছে। এটা অনেক দূরের হিসাব। ফরাদ ভাইদের কোম্পানি সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে, ওনারা দেয়, আমরা ওইটাই সাস্টেনেবিলিটি হিসাবে মার্কেটিং করি। বাট আমরা ফরাদ ভাই যে আমাদের যেটা বললো যে আমার এরকম দরকার, এটা আমরা করি না। আমার কোম্পানি কিভাবে সাস্টেনেবল হচ্ছে, আমার কোম্পানি কিভাবে আরও কম এক্সপেন্সে যাচ্ছে, সেটা আমাদেরকে যদি আমরা কাজ করি তাহলে হয়তো আমাদের সাস্টেনেবিলিটি থাকতে পারে। বাট আমাদের প্রসেসে কিছু ডেভেলপমেন্ট আছে, আর হচ্ছে আপনার র মেটেরিয়াল রিসোর্স, আমাদের ফাইবার আমরা খুব এক্সপার্ট। আমাদের একটা জিনিস আমাদের ফ্যান্টাস্টিক, এটা নিয়ে কালকে একটা সেমিনার হবে অবশ্য, আমাদের ট্রেসিবিলিটি ফ্যান্টাস্টিক। বাংলাদেশে যে কোনো কাস্টমার প্রোডাক্ট তৈরি করে সে 0 to 0, ক্রেডেল টু ক্রেডেল সে 100% ট্রেস করতে পারবে। পৃথিবীর কোনো দেশে এটা নেই, এটা আমাদের দেশে আছে। বাট সাস্টেনেবিলিটিতে আমরা দুর্বল বলে এটা আসলে পিওরলি দুর্বল আমরা। ওকে, ডেফিনেটলি থট ক্যান বি ডিফারেন্ট, থট ক্যান বি ডিফারেন্ট। আপনার থট আসবে এবং ওটারও ডেফিনেটলি একটা বড় মূল্যায়ন আছে, আমাদেরকে ওটা নিয়েও ডিসকাস করতে হবে। দ্য সেম থিং আই ওয়ান্ট টু আস্ক কামাল ভাই, হোয়াট ইজ ইয়োর পার্সপেক্টিভ অন দিস? সাস্টেনেবিলিটি নিয়ে আমাদের যেটা, সেটা হচ্ছিল যে আরিফ ভাই যেটা বলছে, আসলে এটা হচ্ছিল যে সাস্টেনেবিলিটির ইম্প্যাক্টটা তো ওভারঅল আমাদের দেশে অনেক, বাট আমি দেখি একটু অন্যভাবে। আমি যদি অন্যভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা হচ্ছিল যে আমরা যখন সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলি, ব্যাপারটা হচ্ছিল যে আমরা চিন্তা করি আমি ওয়াটার সেভ করতেছি, আমি কেমিক্যালস কম ইউজ করতেছি, অথবা একটা জেডডিসি গেটওয়ে কমপ্লাই করে এরকম কেমিক্যালস ইউজ করতেছি, মানে সাস্টেনেবিলিটি। কিন্তু আমরা কি মানে ব্যাক এন্ডে আসলে আমরা যখন প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করি, আমি সেই প্রথম কথায় আসি, একটা প্রোডাক্ট যখন আমি তৈরি করতেছি, আমরা তো সবাই EIM সফটওয়্যার ইউজ করি মনে হয়, আমরা সার্টিফিকেট বানাই EIM-এর। তো ইস্যুটা হচ্ছিল যে আমি যখন প্রোডাক্টটা করতেছি, আমরা সবাই জানি এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই, বাট ইস্যু যেটা সেটা হচ্ছিল যে আমি যখন একটা প্রোডাক্ট সাস্টেনেবল করার চেষ্টা করতেছি, আমাকে কিন্তু ব্যাক এন্ডে, ধরুন আমি একটা লাস্ট একটা বায়ারের একটা সেমিনারে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছিল যে আমি যখন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেছি, সেই প্রোডাক্টটা আমি যখন সাস্টেনেবল মিনস আমি যেটা বুঝতেছি একবারে গ্রিন প্রোডাক্ট, সেই গ্রিন প্রোডাক্ট মানে অনেস্টলি গ্রিন প্রোডাক্ট অ্যাজ পার EIM, ওইটা কি বায়ার আমার কাছ থেকে নেবে কিনা, কারণ তখন তার ডিজাইন সেন্সে এবং ডিজাইন পার্সপেক্টিভসে এটা কিন্তু একটা চেঞ্জ আসবে। ওই চেঞ্জটা আপনার ব্র্যান্ড ডিজাইনার অ্যাকসেপ্ট করবে কিনা, যদি না করে সে কিন্তু আমাকে তখন পর্যন্ত অ্যাপ্রুভাল দেয় না যতক্ষণ না সে স্যাটিসফাইড হয় অন প্রোডাক্ট, নট অন পেপারস। এটা তো রাইট যে কোনো প্রোডাক্ট আমাকে তো অ্যাপ্রুভাল দিচ্ছে বেজ অন প্রোডাক্ট। তো প্রোডাক্ট যখন আমি ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, তখন কিন্তু আমার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে আমি ওই প্রোডাক্টটা কিভাবে করছি, এবং আমি কিন্তু বিজনেস তো হারাবো না। সো বিজনেস যেহেতু আমি হারাবো না, তার মানে আমি কিন্তু প্রপারলি প্রোডাক্টটাই ডেভেলপমেন্ট করছি, এবং আমার টোটাল ফোকাসটা আমি প্রোডাক্টটাকে অ্যাচিভ করব, এই ফোকাসটাই আমি দিচ্ছি।
দিয়ে আমি কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছি, আমি অর্ডার করছি। এখন আমার বাকি রইল কি শুধুমাত্র একটা কাজ, সফটওয়্যারটা হিসাব মেলানো। উই আর ডুইং দিস জব। এখন এটা মিলার পরে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে হলো যে প্রবলেমটা কোথায় দেখেন, যে আমরা যখন বাল্কে গেলাম, প্রোডাকশনে গেলাম, আচ্ছা রিওয়াশ করে, আমরা রিওয়াশ করি কেন? ম্যাক্সিমামে তো শেডের জন্য, শেড ডার্ক, শেড লাইট, টিন্ট মোর, টিন্টলেস। আচ্ছা রিওয়াশ আমাকে দিয়ে করাচ্ছে কেন তাহলে? মানে রিওয়াশ তাহলে আমার তো দরকার নেই। সাস্টেনেবল, আমি তো ডেনিমের, আমরা তো এখানে যারা কাজ করি হিসাব যেমনই থাকুক, রিওয়াশ ইজ দ্য মোস্ট আনসাস্টেনেবল ওয়ার্ক আই ফিল। তো রিওয়াশ আমরা যেভাবেই করি, রিওয়াশে তো অনেক ইম্প্যাক্ট আছে, আবার রিওয়াশ আমরা যেভাবেই ক্যালকুলেশন করি একটা ভালো পার্সেন্টেজ ডেনিম কিন্তু আমরা রিওয়াশ করি। এইটার পানি এবং কেমিক্যাল যদি আমরা সেভ করতে পারতাম, সেটার সাস্টেনেবিলিটির ইম্প্যাক্ট হিউজ। আমরা যত সেভ করি সারাদিনে, আমরা যত প্রসেস অপটিমাইজেশন করি তার থেকে বেশি করতে পারবে একটা লন্ড্রি যদি তার শুধু রিওয়াশ এবং রিপ্রসেসটাকে একটা ফ্লেক্সিবিলিটির ভিতর দেওয়া হয়। আমরা বলতেছি না যে একবারে টোটাল আউট অফ ট্র্যাক একটা জিনিস নিয়ে নিতে, এরকম অনেক জিনিস আমরা রিওয়াশ করি যেটা ধরেন 18-20, এবং অ্যাজ এ কাস্টমার আমি কিনতে গেলে আমি ওটা দেখবো না। তো আমার কাছে যেটা মনে হয় সাস্টেনেবিলিটি নট অনলি দ্য ম্যানুফ্যাকচারিং পার্ট, সাস্টেনেবিলিটি আসলে এটা বড় একটা জিনিস, এবং এন্ড অফ দ্য ডে দিস ইজ অলসো বিজনেস। তো এই জন্য সাস্টেনেবিলিটি অনেক বড় পার্ট, এবং এখানে ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারার এবং ওনার সবার, এবং গভর্নমেন্ট মোস্ট স্পেশালি ইন ফর বাংলাদেশ, এই 4 পার্টি যতদিন পর্যন্ত অ্যালাইন না হবে এবং টোটাল ফোকাস না হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় প্রপার সাস্টেনেবিলিটির রেজাল্ট আমরা পাবো না। এইখানে সবার আসলে কন্ট্রিবিউশন করার স্কোপ আছে। থ্যাংক ইউ কামাল ভাই। তা কামাল ভাইয়ের রিওয়াশ নিয়ে একটা আমার কাছে, সেটা হচ্ছে যে আমাদের এই থটগুলোকে আসলে চেঞ্জে নিয়ে আসা উচিত। আমার মনে হয় এখানে যারা আছেন এভরিওয়ান থিঙ্ক দ্য সেম, দ্যাট একটা প্রোডাক্ট অ্যাপল টু অ্যাপল একটা স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করছি, ওয়ার অ্যাজ দ্য অ্যাস্থেটিক্স আর গুড, this product is a sellable product, there is no major complaint with the quality, but we are refusing to take the goods because of it is not matching with the standard or matching with the shade. That sometimes we go out of country to purchase something in so many shops, good brands. আমারই এরকম অভিজ্ঞতা আছে। আমি one pair of jeans কিনতে যে they could not give me a single piece which is matching with the other piece. আমাকে দিতে পারেনি। Because of what? Because and that product is not from Bangladesh, from some other country. So these are the things actually we need to educate ourselves that what we can take actually. It's not like that it's something we have to refuse, and for that refuse. So thank you Kamal bhai. We are already in the end of the discussion, almost we are in the end, but before we shut down, definitely we will go to the audience for some of the questions. Before going there, I want to ask everyone, I will start from Samad bhai and then go on forward, যে আমাদের যে জেনারেশন এখন কাজ করছে, the associates, our students or our associates, our colleagues, what the message you want to give them, that how they can make themselves another one leader for the future denim industry or denim laundry? Samad bhai. আমি যদি এক কথায় বলি, যে যেখানে আছে তার কাজটাকে ভালোবাসতে হবে। কাজটাকে ভালোবেসে যদি কেউ করে তাহলে সে সাকসেস করতে পারবে, তাছাড়া সম্ভব না। আমরা ইদানিং অনেকেই যে টাকার পিছনে ঘুরি, আমার কথা হলো টাকা আমাদের পিছনে ঘুরবে। আমরা যদি কাজটাকে মনোযোগ সহকারে করি, ভালোবাসি অন্তর থেকে, তাহলে আমাদের যে জেনারেশন আসতেছে তারা আমাদের মতন জায়গায় এসে লিড দিতে পারবে। ধন্যবাদ। আরিফ ভাই। বাজে কথা মনে হচ্ছে, টাকার লোভ না থাকলে সামনে আগাবো কেমনে? সাকসেস আসবে যদি যারা এখন সাবঅর্ডিনেট, অ্যাসোসিয়েটস বা ফ্রেশ লেভেলে চাকরি করতেছে 1 বছর 2 বছর, বা স্টুডেন্ট, যা শুধুমাত্র জানা যে তার কি করার ইচ্ছা,
সমুদায় যেটা বলছে যে যদি সে তার ইচ্ছাটা বুঝে আর ওইটাতে 5 বছর টিকে থাকে, দেন এভরিথিং উইল বি কমপ্লিটলি চেঞ্জ ফর হার অর হিম। এটাতে কোনো ডাউট নাই যে জাস্ট শুধুমাত্র নিজের ইচ্ছাটাকে আইডেন্টিফাই করতে হবে। পসিবল, যেহেতু সে ফ্যাশন ডিজাইন বা টেক্সটাইল বা মার্চেন্ডাইজিংয়ে আসছে, তার মানে সে R&Dতেই কাজ করতে চায়। জাস্ট শুধুমাত্র কোন চ্যানেলটা তার পছন্দের ওটা বের করে নিয়ে 5 বছর স্টিক করলে এমনিতেই মানে কি সাকসেস তো না, মানে আরিফ ভাই, জব সেক্টর, ওয়াশিং এজ এ জব সেক্টর, হাউ ইউ সি? মেয়ে মানুষের জন্য না। সকালবেলা 6টার সময় বেরোইতে হয়, রাত্রেবেলা 10টার সময় বাসায় যায়, ঠিক আছে? তো জামাই টিকবে না, 100% শিওর। বই টিকে না, জামাই। 12 ঘন্টা ডিউটি করে আসলে কারো পক্ষে এটা সম্ভব না, মেয়েরা আইসেন না। We promote everyone. It's a jokes apart. Definitely, we don't think like that. If everyone is equal and each are equal, definitely all are welcome to work in a laundry. And I feel, আমি আমার একটু ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, because they were talking, I was just silently hearing. তো আমি কিন্তু যখন লন্ড্রিতে এসছি, I was never known that what is laundry, what is washing. I just completed my graduation and started my job with someone's reference, and I pray to Allah for him always. And I started in laundry. Within 1 month, I had my resignation to my senior's table. Is this a job place? I have done my graduation from Dhaka University, and this is the job I have to do. Later on, he make me understand, Reza, if you give something, you will get something. And Alhamdulillah, we are getting a good result. Truly, অনেক সম্মান। আপনারা সবাই আমাদের কাছে যখন এসে বলেন স্যার কেমন আছেন বা ভাইয়া কেমন আছেন, this is a amazing feeling I can share, amazing feeling. We don't feel anywhere these things, what we feel from you people. Thank you guys, thank you. কামাল ভাই, আচ্ছা, নতুনদের জন্য বলা হচ্ছিল, আমি যখন নতুন ছিলাম তখন আমি যেমন ফিল করছি ওইটাই বলা। আসলে মানে ক্যারিয়ারের শুরুতে আমি সবাইকে একটা জিনিস বলি, সেটা হচ্ছিল যে সবসময় বলার চেষ্টা করি, যারা আপনারা আমরা যেহেতু ওয়াশিং নিয়ে আজকে কথা বলতেছি, তো অবভিয়াসলি আমি ধরেই নেব এখানে সবাই ওয়াশের প্রতি ইন্টারেস্টেড। ওয়াশিংয়ের ক্যারিয়ারের ফিউচারটা স্টিল আমরা যদি চিন্তা করি সত্যিই খুব ভালো, এবং এখানের অপরচুনিটিস অনেক। এবং আরিফ ভাই যেটা বললো, টাকার কথা অবশ্যই ভাববেন, কিন্তু এইটা টাকার কথা ভাবার আগে শুধু একটু কন্ডিশন আছে। আসলে টাকা আপনার পিছনে ঘুরবে, সামাদ ভাই ওই কথাও সত্য। এই দুইটাকে যারা কম্বাইন করে তার ক্যারিয়ারে নিতে পারবে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। সবাই সাকসেসফুল হবে না এবং হয়ও না। এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছিল যে আসলে আমাদের একটা ক্যারিয়ারের একটা বেস করা উচিত, যে আমি যে ক্যারিয়ারটা করতে যাচ্ছি, ধরেন আমি ওয়াশিংয়ে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো, আমার কিন্তু ওয়াশিংয়ের উপর একটা বেস তৈরি করা উচিত। যেই বেসটা স্ট্রং যার যত হবে, সে কিন্তু আপনার ক্যারিয়ারে তত ফাস্ট গ্রোথ হবে অথবা ক্যারিয়ারে সে ভালো করবে। সেই বেসটা করার জন্য আমি এখন যেটা ফিল করি, যেটা মিসিং, সেটা হচ্ছিল যে আমাদের ওই প্যাশনটা নেই, মানে ধৈর্যটা আমরা আসলে রাখি না। আচ্ছা, আরিফ ভাইয়ের সাথে আমি চাকরি করছি, অনেকেই জানেন। আমাদের এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বললে হয়তো আপনারা ইন্সপায়ার্ড হতে পারেন, যে আমরা কিন্তু এরকমও হয়েছে, আমরা ফ্যাক্টরি থেকে রাত্রে আর বাসায় ফিরি নেই। আমরা প্রোডাক্ট ডেভেলপার ছিলাম এবং ওই ফ্যাক্টরিতে একটাই শিফট কাজ করতে হয়, স্যাম্পলে 2টা শিফট ছিল না। তো আমরা কিন্তু এরকম বহুদিন বহু রাত আমরা কিন্তু কাজ করে আমার লাভ কি হয়েছে? কামাল ভাই, এটা আমাদের দৈনন্দিন কাজ ছিল এক সময়, যে আমরা ফ্যাক্টরি থেকেই যাইতাম। তো কাজ করে আমাদের কি লাভ হয়েছে? আমরা কিন্তু ধরেন যে আমাদের যে বেসটা, এই বেসটা আমরা চেষ্টা করছি স্ট্রং করার। আমি এখনও বলতেছি যে লার্নিংয়ের কিন্তু শেষ নাই, আমরা স্টিল শিখি। প্রতিদিনই ওয়াশিংয়ের নতুন নতুন লার্নিং আসে, আমরা এখনও শিখি। আমি এটা বলতে চাচ্ছি না যে আমরা শেষ করে ফেলছি এবং আপনারা শুরু করবেন, আসলে এটা না। কিন্তু আমি যারা শুরু করতে চাচ্ছেন বা যারা এখনও মনে করেন যে মিড লেভেল থেকে আপনি ভালো ক্যারিয়ার গ্রো করবেন, সেই ক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত আপনার ক্যারিয়ারের বেস যদি ওয়াশিং হয়, আপনি ওয়াশিংয়ের কাজটা প্রপারলি জানেন। আমি একটা সত্য কথা বলি, খুবই এটা হয়তো খারাপ সত্য হতে পারে। আমরা যখন ভালো 5 জন, আমি R&D ম্যানেজার খুঁজতে যাই এখনও বাংলাদেশে ওভারঅল 5 জন পিওর R&D ম্যানেজার,
আমি সত্যি যদি বলি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভালো 5 জন R&D ম্যানেজার এবং আপনারা অনেক এক্সপিরিয়েন্স এটা নিয়ে, যে আপনারা কিন্তু খুঁজে পাবেন না, কিন্তু আমাদের কি লোকের অভাব আছে? এবং আমরা কিন্তু যার যার জায়গায় দেখেন সে মনে করতেছে কিন্তু আমি কিন্তু এই কাজটা ভালো জানি। প্রবলেমটা তাহলে কোথায়? সেক্ষেত্রে এখনের সময়ের সাথে আমরা নিজেদেরকে পরিবর্তন করি নাই। শুধু কাজটা জানার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হলো আপনি যে ডিপার্টমেন্ট চালাবেন ওইটা টোটাল ম্যানেজমেন্টটা শেখা। এই শেখার জন্য কিন্তু একটা সময় দিতে হয়। এখন আমরা কুইক সুইজিংয়ে আছি। আজকে ধরেন আমার বেতন 1 লাখ টাকা, আমাকে 1.5 লাখ টাকা কেউ অফার করছে, আমি কিন্তু কোম্পানি চেঞ্জ করে ফেলছি। কিন্তু ভাইয়া এই 1.5 লাখ টাকা তো 6 মাস পরে 2.5 লাখ টাকাও হইতে পারতো। আমরা ওই সময়টা নিজেকে তৈরি করার জন্য দিচ্ছি না। আমার কাছে মনে হয় যদি আমরা এই টাইমটা আসলে দেই, টাকা অবশ্যই আসবে। এবং ওয়াশিংয়ের লোক তো এখন ধরেন আমরা একটা সময়ে এই ওয়াশিংয়ে বাংলাদেশে এমন কোনো ওয়াশিং নাই যেখানে কোনো দেশি না ফরেনার কেউ না কেউ চাকরি করছে, আইদার শ্রীলঙ্কান অথবা টার্কিশ অথবা ফিলিপিনো চাকরি করছে। তো এখন কতগুলো লন্ড্রিতে ফরেনার আছে, তার মানে কি ওই এক্সপার্টিস কিন্তু আমরা গ্রো করছি। সুতরাং আমি চাই আর না চাই আমার কাছে কিন্তু রেজাল্ট আসবেই। এখন আমি ওই রেজাল্টটা কত সুন্দরভাবে নিব, তার জন্য আমি কতটুকুন প্রিপেয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমার কাছে সবার কাছে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের এই ট্রেডের ফিউচার খুবই ভালো, এখানের অপরচুনিটিস অনেক। এই অপরচুনিটিসটা আমরা কে কীভাবে নিতে চাই এটা ডিপেন্ড করে টোটালি আমার লার্নিং প্রসেসের উপরে। আমি যত ভালো শিখবো আমার আউটপুট তত ভালো হবে এবং মার্কেট ডিমান্ড আমার ওইভাবেই তৈরি হবে। সুতরাং আপনাকে মানুষ হান্টিং করবে, আপনার সিভি দিতে হবে না। দিস ইজ দ্য এক্সপেকটেশনস। ধন্যবাদ। থ্যাংক ইউ কামাল ভাই, থ্যাংক ইউ। ফরহাদ ভাই কিছু বলবেন? খুব শর্ট। খুব শর্টে না? জি আচ্ছা, অলরেডি সবাই বলে ফেলছে বিষয়গুলো এরকমই। আমি যদি চিন্তা করি আমি এইভাবে বলবো আর কি, প্যাশনেট উইথ ডেনিম। আমাদেরকে ডেনিমে প্যাশনেট হইতে হবে, ডেনিম সম্পর্কে আমাকে পজেস করতে হবে। ইজ লাইকে ডেনিম আমার কাছে, আমি আমার অনেক ছেলেদেরকে বলছি ডেনিম ইজ লাইকে আপনি লালন। ডেনিমটাকে লালন যেমন আমাকে বানাইতে পারবেন ইচ্ছা করলেও, ডেনিম হচ্ছে যেমন যে যারা ডেনিমে কাজ করবে দে হ্যাজ টু বি দ্য সামথিং পাগলা, তারা ডেনিম লাভার হবে, প্যাশনেট টু ডেনিম হইতে হবে। এবং এর সাথে সাথে তাদের স্কিল এইটার জন্য একটু সময় দিতে হবে, ইনক্রিজ করতে হবে, তাদেরকে কাজে অনেক বেশি ডিপে ঢুকতে হবে। অ্যান্ড দেন আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে, আমাদের প্রেজেন্টেশন স্কিলস ভেরি পুর। আমাদেরকে প্রেজেন্টেশনসে আরেকটু মনোযোগ দিতে হবে। সো এই তিনটার যদি সমন্বয় করে একটু সময় নিয়ে যদি আমরা কাজ করি, আমি বিলিভ করি উইল বি দ্য ব্লাস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফরহাদ ভাই। আসলেই আমাদের উদ্দেশ্য 1 নাম্বার হচ্ছে উই শুড বি প্যাশনেট টু আওয়ার ওয়ার্ক। আমরা যে কাজটা করছি অ্যাকচুয়ালি দ্যাট শুড বি বাই হার্ট উই হ্যাভ টু ডু। যে ইটস নট ফর জাম্পিং অ্যান্ড জাম্পিং প্লেয়িং। যে আমি যে কাজটা করি সে কাজটাকে যেন ভালোবেসে করি, দ্যাটস দ্য মেইন থিং। সেকেন্ড থিং ইজ এভরি টাইম ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, সো লার্ন দ্য টাইম। সময়কে শেখেন, সময়কে সময় দেন। খুব দ্রুত চেঞ্জ করার বা খুব দ্রুত যেটা কামাল ভাই বলল, খুব দ্রুত আমাদের ভিতরে একটা চেঞ্জ করার টেন্ডেন্সি থাকে, ওই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসি। তো এই কাজগুলো যদি করি ইনশাল্লাহ এভরিওয়ান ক্যান বি সাকসেসফুল ইন দেয়ার লাইফ। তো থ্যাংক ইউ প্যানেলিস্ট। আজকের ডিসকাশন আই ফিল ইট ওয়াজ আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। আমরা দর্শকদের কাছ থেকে কিছু কোশ্চেন নিব। Can anyone please move forward with the microphone? Anyone want to have a question? Please raise your hand, then our crew will go there. Okay, we have a buyer here, customer here. You want to do a question? Mr. Your name please and your question. Thank you very much. I'm Rubayat. I'm from the merchandising team of Target Australia Sourcing Limited. I actually got some, I was actually taking some notes on the discussion, and first of all I just want to give 2 inputs that I agree with Arif Bhai that the thing is that we don't have that potentiality, or we don't actually implement our thoughts on the things to develop on from ground zero. So thanks for implementing this one. And I would also thank him because he is creating a platform where there are so many developments coming up, and we actually get inspired from his products also. So thank you very much. Second thing is that another input that যে কথাটা অ্যাকচুয়ালি আসছে যে মার্কেটে যখন নতুন কেমিক্যাল আসে তখন I actually would not give this burden to the chemical customers. Why? Because the thing is that when you bring something to the market,
your talent has some price, right? So the thing is that বাংলাদেশে যখন প্রথম ফিজেট স্পিনার আসে তখন এটা 2,500-3,000 টাকায় সেল হয়েছে. On the other hand, now you can get a fidget spinner on 60 taka. So the thing is, his marketing has got some price. So the thing is that how far extent you can negotiate with the chemical supplier, that is the thing what the washing people should do. I think that was my input. I was taking some notes. I have just got some rapid questions. Sorry guys. I will just ask you some rapid things. That is, first thing is that considering Bangladesh, if you have got some limited infrastructural areas, so what is the processing and the implementation a denim washing plant should do? This is my first question. Second one is that collecting from okay. ফার্স্ট কোশ্চেনটা কারেক্ট করছেন সেটা বলেন, উত্তরটা দিয়ে ফেলি। Any one of the panelists. Any one of the panelists. So we'll go for the first question. এইটা বলি যে আমাদের আসলে যেটা দিন শেষে আমি যেটা বিলিভ করি আর কি, এটা দৈনন্দিন কাজে আমরা যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরে যতগুলো ডিপার্টমেন্ট আছে, ওয়াশিংয়ের লোক হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ টু সলভ দ্য প্রবলেম। কারণ একটা থিম আছে, এটা আমরা সবাই জানি যে ওয়াশিং পারে না এমন কোনো জিনিস নাই। তো এই বিলিভ যেহেতু অন্য ডিপার্টমেন্টের আছে, তার মানে ওয়াশিংয়ের লোক সবচেয়ে পজিটিভ। আমরা যত ধরনের লিমিটেশন বলেন, আমরা যখন লিমিটেশন আসে, যত ফেব্রিক চ্যালেঞ্জ, ফেব্রিক্স রিজেক্ট বাই বায়ার, আপনি তো ব্র্যান্ডে আছেন ফাইন, বায়ার ফেব্রিক্স রিজেক্ট করে দিছে, বাট ওয়াশিংয়ের লোকজন যেভাবেই হোক রেসিপি মডিফিকেশন, নিউ রেসিপি ডিজাইন সব করে সেই ফেব্রিক্সকে আমরা কিন্তু শিপেবল প্রোডাক্ট করে শিপমেন্ট করি এবং উইদাউট এনি ক্লেম। আমরা সেই জাতি, ঠিক আছে? এই জন্য এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ আমরা নেওয়ার জন্য প্রস্তুত। বাট অবশ্যই এখানে কিছু চ্যালেঞ্জ আছে এখনের দিনে। আপনি যেমন ধরেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের এন্ড থেকে প্রত্যেক বছর প্রাইস রিডাকশনের একটা প্রেশার থাকে। এই রিডাকশন নট অনলি ফর সিএম, এটা ওয়াশিং প্রাইসের জন্যও আসে। তখন আমরা কিভাবে অ্যাডপ্ট করি? সামাদ ভাই কিন্তু একটা কথা বলছে, আমরা একটা জিন্স মানে যারা এখন ধরেন যে 60 সেন্টে বিক্রি করে, তারা কিন্তু $2 দিত হয়তো 20 বছর বা 15 বছর আগে। ওই $2 থেকে খরচ তো এই 15 বছরে বাড়ছে, সবার লাইফস্টাইল বাড়ছে, অফিসের কস্ট বাড়ছে, ইউটিলিটি কস্ট বাড়ছে, তারপরেও 60 সেন্টে আমরা প্রফিট করতেছি না কেন? দিস ইজ দ্য অপটিমাইজেশন অ্যান্ড আওয়ার স্কিল আপগ্রেডেশন হয়েছে এবং আমরা কিন্তু ওইগুলো অ্যাডপ্ট করছি। হাউ টু নেগোশিয়েট উইথ দ্য মেশিন ম্যানুফ্যাকচারার, হাউ টু নেগোশিয়েট উইথ দ্য কেমিক্যালস ম্যানুফ্যাকচারার অ্যান্ড হাউ টু নেগোশিয়েট উইথ ব্র্যান্ডস ইভেন। সো এই সকল নেগোসিয়েশনের ভিতর দিয়ে কিন্তু আসলে ওয়াশিংটাকে একটা ব্যালেন্সিং জায়গায় আমরা এখনও রাখছি। ইভেন সবাই ওয়াশের প্রাইসটা হাইট করে রাখে, মার্চেন্ডাইজিং যখন কস্টিং করে সে বলে না ওয়াশের যদি $1 থাকে দেয় 60 সেন্ট, পরে আমরা আবার নেগোশিয়েট করি। এইগুলোর পরেও উই আর ডুইং প্রফিট স্টিল। এবং বাংলাদেশের সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছিল, একটা সহজ ইকুয়েশন বলি, যদি কোনো গার্মেন্টসের 100 লাইন থাকে, তার মাসে যদি 20 কোটি টাকা বেতন থাকে, সে ওইখান থেকে অ্যাজ পার দেয়ার অপারেশন কস্ট তারা প্রফিট করে 1 কোটি টাকা। যদি একটা ওয়াশিংয়ে আপনার 2 কোটি টাকা বেতন থাকে, অ্যাজ পার অপারেশন কস্ট দ্য সেম ইকুয়েশন হট অ্যাপ্লাইড ফর দ্য সুইং, দ্য আফটার সেম ইকুয়েশন ওয়াশিং প্রফিট করে 2.5 কোটি টাকা। ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত? বাট উই আর নট ডুইং দিস ইনভেস্টমেন্ট ইন কারেক্ট প্লেস। সো এটার মূল কথা বলার জন্য কারণ হচ্ছে হলো উই আর নট ওয়ার্কিং অর ফোকাস অন ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন হলে নেগোসিয়েশন স্কোপটা বেড়ে যায়। আমরা যেহেতু বেসিক প্রোডাক্ট নিয়ে সবাই দৌড়াদৌড়ি করি, যার কারণে আমাদের নেগোসিয়েশন স্কোপটাও কিন্তু কম। আপনার কোশ্চেনের উত্তর বোধহয় আমি দিতে পারছি। ধন্যবাদ। Thank you, Kamal bhai. Do you have any other question? Yeah. My second question is that we were talking about sustainability. This is specifically for Arif bhai. So we were talking about sustainability. Arif bhai was telling that we actually don't implement on these ideas, but giving so much certifications from the factories, from different places, is it the marketing tool or it is actually working that certifications for sustainability actually exist? সাস্টেনেবিলিটি গ্লোবালি এখন হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এখন এটা এক একজন এক একভাবে ব্যবহার করে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ব্র্যান্ড সাইড থেকে আমাকে বলে যে আমি যেটুকুই করতেছি, ধরেন আমি IIM স্কোয়ার করতেছি বা আমি ফাইবারে আছি, আমাদের
ব্র্যান্ড সাইড থেকে বক্তব্য হবে হচ্ছে বা রিটেলের সাইড থেকে বক্তব্য হচ্ছে যে কোনো জায়গা থেকে শুরু করতে হবে, তো এটাও সাস্টেনেবিলিটির অংশ। কম্পারিজন, সাস্টেনেবিলিটির ব্র্যাকেটে লেখা থাকে কম্পারিজন, সাস্টেনেবিলিটি স্টিকারটা খুলে ফেলে ভিতরে থাকে কম্পারিজন। সাস্টেনেবিলিটি কি? আগে 10 লিটার এখন 8 লিটার, আগে 5 গ্রাম এখন 2 গ্রাম, আগে কটন পার্সেন্টেজ এত এখন কটন পার্সেন্টেজ এত, এইটা হচ্ছে সাস্টেনেবিলিটি। মূল সাস্টেনেবিলিটি টাকার লস, এর জন্য কেউ সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলে না, অ্যাকচুয়াল সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে না। আগে একটা ডেনিম কিনলে, এখনো মনে আছে, বোন বিদেশ থেকে একটা লির প্যান্ট কিনে এনে দিছে, যতদিন পর্যন্ত এটা কোমরে ছিল ততদিন পর্যন্ত এটা টিকছে। আর এখন প্যান্ট কিনে একদিক দিয়ে ল্যাকড়া বেরোয় যায় আরেক দিক দিয়ে, ঠিক আছে? তো এটা কি ম্যানুফ্যাকচারের দোষ? এটা অনেকেরই দোষ। তো সাস্টেনেবিলিটি কিছু নাই, এক প্যান্ট 10 বছর পরে সাস্টেনেবিলিটি হয় না, অথচ 10% ফাইবার দিলে সাস্টেনেবিলিটি হয়ে যায়। সাস্টেনেবিলিটি সব বোগাস। Okay, Arif bhai is little bit on point of his subject that he don't believe on sustainability. একটু ইন্টারাপ্ট করি। He don't believe on sustainability. আমি ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি চালাই, ভাই ওকাইডিতে চাকরি করে, আপনারা বড় বড় কোম্পানিতে চাকরি করেন, আপনাদের উত্তরের পিছনে ভয় থাকে, আমার নাই। No, we don't we don't afraid of. The thing is, in some case, sustainability is a thought of a vast ocean like. It's nothing that you will think of a drop of a needle. It's not a drop of a needle for the thinking that sustainability will come and you will apply it. It's a vast thinking. It can start from the needle drop, and it can finish on something else which is actually not created yet. I would say that. Thank you, Arif bhai. Next question. Okay. আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ, অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা সেশন। আমরা আপনার নামটা বলে তারপর কোশ্চেনটা করেন। জি, আমি মহসিনুজ্জামান শিশির। আমি অ্যাকচুয়ালি একজন লন্ড্রি গাই। আমি লন্ড্রিতেই লাস্ট 16 ইয়ার্স। এখন হচ্ছে একটা ব্র্যান্ড কার্বন কেমিক্যালস, ওই ব্র্যান্ডটার সাথে এখন যুক্ত আছি। তো অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা সেশন আমরা অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে শুনলাম। ইভেন হচ্ছে যে ভেরি লার্নিং পয়েন্ট অফ ভিউতে অনেক লার্নিং পিরিয়ড ছিল এখানে। তো ধন্যবাদ আপনাদের একটা সুন্দর সেশনের জন্য। তো অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে যে সাস্টেনেবিলিটি নিয়ে কথা হচ্ছিল। তো সাস্টেনেবিলিটি কি মিনস হচ্ছে যে এটার হচ্ছে স্থায়িত্বতা, ঠিক আছে? ইভেন হচ্ছে আমরা যে কোনো জায়গাতেই আমরা হলো সাস্টেনেবিলিটি, লাইক হচ্ছে যে আমি যদি 1 কেজি পানি ওয়াশিং থেকে সেভ করি, দিস ইজ অলসো দ্য সাস্টেনেবিলিটি। সো আই থিঙ্ক সাস্টেনেবিলিটি হ্যাজ মেনি থিংস। সো সাস্টেনেবিলিটি নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি জিনিসটাকে লালন করি না এবং এটা আমরা আসলে মানি না, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে যে একটা জিনিস আমি জাস্ট শেয়ার করলাম। তো আমার মেইন কোশ্চেন ছিল, আমি কামাল ভাইয়ের কাছে কোশ্চেনটা দিব, সেটা হচ্ছে যে আমরা ইনোভেশন নিয়ে কথা বললাম, লাইক হচ্ছে ফ্যাব্রিক্স নিয়ে কথা বললাম, আমরা ডিজাইন নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে আমরা কেমিক্যাল নিয়ে কথা বলছি, আমরা ওয়াশিংয়ের বিভিন্ন কিছু নিয়ে কথা বলছি। কিন্তু মানে আমাদের ওয়াশিং এক্সপিরিয়েন্সে আমরা যতদিন ওয়াশিংয়ে কাজ করতেছি, তো আমার পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে উই সেল ওয়ানলি ওয়াটার অ্যান্ড উই সেল ওয়ানলি আওয়ার লেবার। এই দুইটা ছাড়া কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুই সেল করতে পারি না। এই দুইটা দিয়েই কিন্তু বাংলাদেশে ওয়াশিংয়ের মানুষ বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু টাকা ইনকাম করতেছে। তো ওর বিপরীতে কী হচ্ছে, আপনার হচ্ছে যে আমাদের বড় মার্কেট হচ্ছে ইউএসএ অথবা ইউরোপ। ইউরোপ থেকে আমরা কি করতেছি, আমরা হচ্ছে লাইক হচ্ছে মেশিন আমরা হচ্ছে ওইখান থেকে পারচেস করতেছি, ওইখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন টেকনোলজি পারচেস করতেছি। ওইখানে আপনার হচ্ছে থার্ড পার্টি ল্যাবরেটরি যারা আছে লাইক আইটিএস, তারপরে হচ্ছে আপনার বুরু ভেরিটাস বলেন, টিউবি বলেন, এরা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে ফরেন কোম্পানি, লাইক ফ্রম জার্মানি, লাইক ফ্রম স্পেন, লাইক ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। সো এই যে হচ্ছে গার্মেন্টস টেস্টিংয়েও কিন্তু একটা বড় অ্যামাউন্ট আপনার ওইখানে নিয়ে যাচ্ছে। জাস্ট হচ্ছে ফরেনাররা আপনাকে অর্ডার দিচ্ছে, আপনি আপনি হচ্ছে পানিটা বাংলাদেশের সবচেয়ে সস্তা দাম এবং হচ্ছে যে ম্যান পাওয়ারটা সবচেয়ে সস্তা দাম, এই দুইটা ইনভেস্ট করে আর সব টাকা কিন্তু আপনি ফরেনারদের দিয়ে দিচ্ছেন, মানে যেইখান থেকে অর্ডার আসতেছে তাদেরকে দিয়ে দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন? বিভিন্ন টেকনোলজির মাধ্যমে দিচ্ছেন, লাইক হচ্ছে সেটা টেস্টিং ল্যাবরেটরি হতে পারে, সেটা মেশিন টেকনোলজি হতে পারে, রাইট?
আপনার কোশ্চেন সো আমার কোশ্চেন হচ্ছে এইটাই যে আমরা হচ্ছে ফ্যাব্রিক্স নিয়ে কথা বলছি, ডিজাইন নিয়ে কথা বলছি, কিন্তু এই টেস্টিং ল্যাবরেটরি, তারপরে হচ্ছে আমাদের এই যে মেশিন টেকনোলজি যেগুলো আছে, এই টেকনোলজি নিয়ে কিন্তু আমাদের এই সেশনে কোনো কথা হয় নাই। তো এইটা নিয়ে বাংলাদেশে বা হচ্ছে যে আমাদের এই কমিউনিটির হচ্ছে যে ফিউচার কোনো থিঙ্কিং আছে কিনা, যে দেশের টাকা দেশে রেখে মনে করেন যে দেশের রেভিনিউ আরও আর্ন বেশি করা যায় কিনা, এটা ছিল আমার কোশ্চেন। এটা নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ মহসিন ভাই। আসলে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছিল যে ধরেন একটা সেশন 1 ঘন্টার, আমরা মোটামুটি চেষ্টা করছি সব ডিপার্টমেন্টকে কভার করার, যা কিছু ওয়াশের সাথে রিলেভেন্ট। আমি কিন্তু আমার একটা পর্যায়ে আমি বলছিলাম যে আমরা টেকনোলজি প্রোভাইডার কিন্তু মেশিন সাপ্লায়ার ইটসেলফ। মেশিন সাপ্লায়ারও তো আমাকে টেকনোলজি দিচ্ছে, কারণ তারা ধরেন যে এখন আগে ধরেন যখন টনেলো মেশিন বিক্রি করতে আসতো, জেনোলজিয়া মেশিন বিক্রি করতে আসতো, তারা কিন্তু তার আগে ট্রেনিং দিত, তার এই প্রোডাক্টে এই মেশিনে এইটা করলে এই হবে। এখন দেখা হচ্ছে হলো সোশ্যাল মিডিয়ায় বেশি, বাট আগে অনফিল্ড যাইতো, কারণ তাকে মেশিনটা অনফিল্ডে আগে কনভিন্স করে বিক্রি করতে হতো। এখন তো মেশিন আছে, সুতরাং জানে তার মেশিনের সার্টিফিকেশনটা আছে। আমরা যেটা চেষ্টা করছি যে টোটাল জিনিসটাকে যতটুকুন কভার করা যায়। এখানে টোটাল ওয়াশিংয়ের ইমপ্রুভমেন্টের জন্য ওয়াশিংয়ের সাথে যে ডিপার্টমেন্টে রিলেভেন্ট সবারই কিন্তু ইকুয়াল অবদান রাখা উচিত। এবং আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলি বা আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য এই কেমিক্যাল সাপ্লায়ারেরও যেমন অবদান আছে, মেশিন সাপ্লায়ারেরও কিন্তু আবার অবদানও আছে। সুতরাং তাদের কন্ট্রিবিউশন আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা বাংলাদেশে এখন এইখানে যারা ধরেন বাংলাদেশে কেমিক্যাল সাপ্লায়ারের এজেন্ট আছে, এরা তো লোকাল বাঙালি, যারা মেশিন সাপ্লায়ারের এজেন্ট আছে তারাও লোকাল বাঙালি। তাদের উচিত আমার দেশের জন্য কি কন্ট্রিবিউট তারা করতে পারে, এবং এই ডিমান্ডটা আমরা যারা টেকনিশিয়ান আছি, এবং আপনি এটা সবচেয়ে ভালো করতে পারবেন আপনার প্ল্যাটফর্ম থেকে, BGWTF থেকে আপনি এই ডিমান্ড ক্রিয়েট করেন টু মেশিন সাপ্লায়ার্স অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ার্স, দে ক্যান কন্ট্রিবিউট সামথিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আই থিঙ্ক আমি আপনাকে উত্তর দিতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ কামাল ভাই। আসলে একটা প্যানেল ডিসকাশনে তো একটা লিমিটেশনস থাকে, টাইম লিমিটেশনস থাকে, ডিসকাশন লিমিটেশনস থাকে। আমরা যে সাবজেক্টের উপরে আজকের প্যানেল ডিসকাশন ছিল, আমরা মনে হয় সেই সাবজেক্টকে কভার করতে পেরেছি, দো দ্যাট ওয়াজ নট ইন দ্য সাবজেক্ট, বাট থ্যাংক ইউ ফর ইয়োর কোশ্চেন। এনিওয়ান নেক্সট? হ্যালো, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ চমৎকার একটা সেশনের অবতারণা করার জন্য। এবং শুধু আমরা এই 1 বছর পরে বা 6 মাস পরে এই ধরনের সেমিনার দেখতে চাই না। আমরা যদি সম্ভব হয় আমাদের প্রতি মাসে মান্থলি আমরা এই ধরনের একটা সেমিনারের দরকার আছে বলে আমি মনে করি। কারণটা হচ্ছে যে আমি বিশেষ করে কোশ্চেন লাস্টেই করব কামাল ভাই এবং আরিফ ভাইয়ের কাছে। বিষয়টা হচ্ছে যে এখানে একটু ইন্টারাপ্ট করি, আপনি বলছেন আমরা এরকম 6 মাস পর 1 বছর পরে, আমরা বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? আপনারা কারা? আচ্ছা, আমরা বলতে এখানে এর ভিতরে কোশ্চেনটা আসবে, যেমন আমি দীর্ঘদিন ধরে 20 বছর ধরে ওয়াশিং প্ল্যান্টে জব করেছি, সেইখানে বিভিন্ন ইস্যুজ আমরা দেখেছি। যেমন একটা এক্সাম্পল যদি দিই, কোনো শেড নিয়ে যে আমরা ইস্যুসগুলো লক্ষ্য করছি, বাংলাদেশের গার্মেন্টসের বাইং হাউস যে টেকনিশিয়ানরা বলছে এটা চলবে না, মার্চেন্ডাইজার হয়তো বলছে যে চলবে না, কিন্তু বাইরে যে পাঠাইছি তখন বলছে যে ইয়েস এটা চলবে। তাহলে এই যে মাঝখানে যে কামাল ভাই বলছিলেন যে রিওয়াশ করার যে বিরাট একটা প্যারা এবং লস, সেটা কিন্তু আমরা একটু স্ট্রেট যদি কোশ্চেনে থাকি আমাদের সময় কনস্ট্রেন্ট সংক্ষেপ যদি করি, আমাদের ইস্যুসগুলো হচ্ছে যে মার্চেন্ডাইজার, বাইং হাউসের টেকনিশিয়ান, ওয়াশিং হেড এবং R&D উইথ কেমিক্যাল সাপ্লায়ার এবং মেশিনারিজ, এই সবাইকে কিভাবে আমরা সমন্বয় করে আমরা সামনে এগোতে পারি, এটা একটা গাইডলাইন আমরা জানতে চাচ্ছি। আরিফ ভাই? আমি অ্যান্সারটা দিই। আমাদের, আমি নেগেটিভলি বলতে চাইতেছি না, বাট আমাদের ক্যারেক্টার হচ্ছে গ্রুপ করা। 20 জন ফ্রেন্ড এক জায়গায় থাকলে 4টা গ্রুপ হয়, ঠিক আছে? 20 জন ফ্রেন্ড একসাথে হয়ে 4টা গ্রুপ হয়, এটা আমাদের জাতিগত স্বভাব। আমরা এই 5 জন নিচে যাব, 2 জন এই পাশে, 3 জন ওই পাশে গল্প করবে, ঠিক আছে? একসাথে করা খুব লম্বা সময়, এই একসাথে হওয়ার জন্যই ডেনিম এক্সপো ক্রিয়েট করা। আমি ডেনিম এক্সপোর সাথে কানেক্টেড ফ্রম দ্য বিগিনিং। আমি জানি যে কোন কোন স্টেপগুলো পার হয়ে আজকে আমরা এখানে বসা, এই আলোচনা হওয়ার জন্য কতখানি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করা। এই প্ল্যাটফর্মটাই কিন্তু আমাদের সবাইকে একসাথে করতেছে। 6 মাস পর পর এরকম একটা ইভেন্ট অ্যাফোর্ড করাই তো অনেক বড় একটা বিষয়। আমরা যে এই প্ল্যাটফর্মটা পাইছি, এটাকে যদি আমরা আমাদের ওয়াশিং সেক্টরকে প্রায়োরিটাইজ করে এরকম সেমিনার আমরা প্রতি 6 মাসে একটা করতে পারি, তাহলে হয়তো অনেক টপিক কভার হবে, অনেক মানুষজন জয়েন করবে, অনেকে ওইখান থেকে, যেমন আপনি পয়েন্ট বলতেছেন, মহসিন ভাই পয়েন্ট বলছে,
ওকাইডির বড় ভাই পয়েন্ট বলছে, আমরা ওই ধরনের পয়েন্টগুলো তো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, অ্যান্সার পাচ্ছি। কালকে একটা ব্যাকলেশ হবে, আরিফ ভাই আপনি এটা কেন বললেন, ওইটা কামাল ভাই কেন বললো, এরকম যারা ইন্ডাস্ট্রির বড় প্রফেশনাল আছে তাদেরকে সবাইকে অ্যান্সার দিতে হবে। অটোমেটিক্যালি একটা কানেকশন তৈরি হবে। আমরা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো না যেখানে ওই ধরনের জিনিসপত্র হবে। কামাল ভাই একটা রেসপন্সিবল কোম্পানিতে চাকরি করে, ফরাদ একটা কোম্পানি ওন করে, আর ফরাদ চাইলেও তো 5 লাইন বলতে পারতেছে না, কামাল ভাই চাইলেও 5 লাইন বলতে পারতেছে না। বাট কানেকশনের বিষয়টা যদি আমরা আসি, আমরা তো প্রফেশনাল প্ল্যাটফর্মের বাইরে কোথাও আমরা মিশতেও পারবো না। তখন উই আর সাপ্লায়ার অ্যান্ড বায়ার টু এভরিওয়ান। আমার ওকাইডির বড় ভাই আমার বায়ার, আর ওনার সাপ্লায়ার কামাল ভাই আবার ফরাদের বায়ার, তো ফরাদ আবার কারো না কারো বায়ার। সো ওইখানে তো বায়ার অ্যান্ড সাপ্লায়ারের যে ইস্যুটা, সেটাকে আমরা ডিসক্লোজ করতে পারবো না, লিমিটেশনস থাকবেই। এর মধ্যে এরকম ইভেন্ট করে আমাদেরকে এটা শেষ করতে হবে, লিমিটেশনস আছে। হ্যাঁ। আর একটা জিনিস যেটা ভাই শাহিন ভাই আমি একটু বলে দিই এটার ভিতরে, সেটা হচ্ছিল যে ব্র্যান্ডের সাথে ফ্যাক্টরির, ব্র্যান্ডের ওয়াশ টেকনিশিয়ান বা ফ্যাক্টরি টেকনিশিয়ান অথবা মার্চেন্ডাইজার, এই রিলেশনগুলো কিন্তু অনেক ইমপ্রুভ করছে। কারণ এখন দেখবেন যে অনেক ব্র্যান্ডের অ্যাপ্রুভাল ফ্যাক্টরি অথরিটি দিয়ে দিচ্ছে, ব্র্যান্ডের কাছে যেতেও হচ্ছে না। আবার অনেক বায়ারের ধরেন যারা টেকনিশিয়ান আছে বা মার্কেটিং টিম আছে, তারা কিন্তু এখন আন্ডারস্ট্যান্ডেবল এবং ওনারা জানে যে আলটিমেট বাংলাদেশ থেকে আরিফ ভাই যেটা বললো, আমরা কিন্তু ওয়াশ সেল করি, নট প্রোডাক্ট। কারণ আমরা বেসিক 5 পকেটই স্টিচিং করি, কারণ আমরা কিন্তু স্টিচিংয়ে ভ্যালু এডিশন প্রোডাক্ট খুব কম বানাই, হয়তো 5% সর্বোচ্চ হতে পারে, এমব্রয়ডারি প্রিন্টিং এগুলো মিলে ভ্যালু এডিশন প্রোডাক্ট স্টিচিং আমরা কম বানাই। যার কারণে এই জায়গায় একটা কোলাবোরেশন আছে, সবার ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ওই জিনিসটাকেই আরও কীভাবে বাড়ানো যায়, দেন এটা আরও ইমপ্রুভ করবে এবং এটা ডে বাই ডে করবে। থ্যাংক ইউ। এনিওয়ান নেক্সট? থ্যাংক ইউ স্যার। আমি মোহাম্মদ শামীম উসমান, আমি এসেছি পদ্মা টেক্সটাইল লিমিটেড থেকে। সেশনটা ওভারঅল খুবই ফ্যান্টাস্টিক লেগেছে। অনেক কিছু আমি ওয়াশিংয়ে অলমোস্ট 6 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। স্যার আমার কোশ্চেন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিশ্বব্যাপী ডেনিমের বিশাল একটা মার্কেট রয়েছে, ইভেন আমাদের বাংলাদেশেও ডেনিমে আপনার বিশাল একটা ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু আমাদের 4 বছর স্নাতক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমাদের দেশে হচ্ছে, কিন্তু সেখানে ডেনিমের ওয়াশ রিলেটেড আমার মনে হয় না স্পেসিফিক যে ইয়েগুলো আছে ওরকম বেসিক কিছু আমাদের ইনক্লুড নেই। ওখানে একটা স্টুডেন্ট জানে না সে এনজাইম করলে আমার শেডটা কেমন হবে, একটা রিঞ্জ ওয়াশ করলে কেমন হবে, ব্লিচ। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা কি আমাদের যে কারিকুলামের বোর্ড আছে যারা, তাদের সাথে আপনারা স্যার যারা লিজেন্ড আছেন, তারা বসে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আরো স্কিলফুল করা যায় কিনা? এটা আমি করে দিচ্ছি। এখানে ব্যাপার হচ্ছে, একটা বোর্ডের সাথে একটা ইন্ডাস্ট্রি রিলেশন করতে গেলে এখানে অনেকগুলো অফিসিয়াল কারিকুলাম আছে, অনেক অফিসিয়াল অ্যাটেম্পট আছে। আপনি যেটা বলেছেন আমি আই আন্ডারস্ট্যান্ড, যে যদি আমাদের ইন্ডাস্ট্রির প্র্যাকটিক্যাল লোকগুলো বোর্ডের সাথে অ্যাড হয় বা ইনস্টিটিউশনের সাথে অ্যাড হয়, ইট উড বি মোর ফ্রুটফুল। আমাদের অনেকেই কিন্তু এরকম অ্যাড আছেন যারা গেস্ট লেকচারার হিসেবে যাচ্ছেন বা ইমপ্রুভ করছেন। এই ক্ষেত্রে আসলে আমাদের ইন্ডাস্ট্রির করার কিছু নাই, যদি না বোর্ড এগিয়ে আসে, যদি না ইনস্টিটিউট এগিয়ে আসে। তারা যদি এগিয়ে আসে, উই আর অলওয়েজ ওয়েলকাম দেম ফর দিস কাইন্ড অফ থিংস। হ্যাঁ, এটা আমরা সবসময়ই ওপেন, এবং আমাদের ইন্ডাস্ট্রির যারা ওনার আছে তারাও ওপেন। থ্যাংক ইউ। এনিওয়ান নেক্সট ফর কোশ্চেন? জি, আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব ফ্রম কলম্বিয়া, অ্যাসিস্ট্যান্ট কনসার্ন অফ এমএনজি গ্রুপ. Actually, I thanks to all the discussion panel for being good discussion here. My question is about the sustainability. Actually, this is not a question, this is also a suggestion also. Since a few minutes ago, here is a discussion was like it's EIM. I like to thanks to Genealogy team to provide such types of tools to measuring the sustainability. But my question or suggestion is there, once they include a chemical on their listed, after few days or few months, we cannot search this chemical on the listed. For example, this is not taken otherwise. For example, I want ভাইজান মাইক্রোফোনটা একটু কাছে নেন, বাংলায় বলেন, জোরে বলেন। যদি আমি বলতে চাই যে ইএম স্কোরটাকে ধন্যবাদ দেবো টেকনোলজিকে, ইএম স্কোরটা টুলসটাকে রাখার জন্য, কিন্তু আমি এখানে কিছু ড্রব্যাকস পাচ্ছি। আমি আসলে এই পয়েন্টটা আপনি জানতে চাচ্ছেন, ইএম স্কোরের ভিতরে সফটওয়্যার একবার এন্ট্রি দিচ্ছেন, আরেকবার কেন খুঁজে পাচ্ছেন না? কিছু পয়েন্টটা পাওয়া যাচ্ছে না। জিনোলজির ফোন দেন। জি,
এখন জিনোলজিয়ারে ফোন দেন, আমরা একজনও জিনোলজিয়াতে চাকরি করি না। আমরা আরিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আরিফ ভাই মুরাদা ভাইকে। আপনারা একটু আগে বলছেন জিনিসটা, তো একটা সফটওয়্যার যদি হয়, আমার জানার উদ্দেশ্য সফটওয়্যার কিন্তু আদৌ জাস্ট এটাকে আমাদের মানে ওয়াশের অথবা ট্রু মেসেজটাকে বায়ার বা ব্র্যান্ডের কাছে দেওয়ার জন্য। Thank you for attempting a question, but we are not relevant as we can see. We are not relevant to your subject matter. Sure, obviously আমরা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে আপনারা সাস্টেনেবিলিটি বিষয়টাকে একটু আগে রাইজ করছেন, স্পেশালি আরিফ ভাই ইএম স্কুলটার কথা বলছে। দ্যাটস আমি জাস্ট কোশ্চেনটা করছিলাম। Thanks for your suggestion. Thank you. We will take the last question. Anyone? Okay, Sohan. He is a very known person to us. আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট আমি একটু আরিফ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই। আপনি কে? ভুলে গেছি। যেহেতু ভাইয়া বলছে আমি নোন পারসন, সেই জন্য ভাবলাম যে সবাই জানে আর কি। যাই হোক, আমি হচ্ছে সোহান ভুইয়া, আমি জামিরা ফ্যাশনে আছি অ্যাজ এ জিএম পিডি অ্যান্ড মার্কেটিং। সো আমার ফার্স্ট যেটা হচ্ছে আরিফ ভাইয়ের উদ্দেশ্যে, সাস্টেনেবিলিটি ইজ নট এ চয়েস, ইটস ম্যান্ডেটরি ইন আওয়ার লাইফ ফর সার্ভাইভ। এটা আমাদেরকে মানতেই হবে। আমি এটা প্যানেল ডিসকাশনে শুনলাম, আপনারা মানেন আর না মানেন, এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড। আমরা এগেনস্টে যেতে পারবো না। এটা হচ্ছে জাস্ট একটা বলার জন্য বলা। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি ফিট নিয়ে কথা বলছিলেন যে জিরো থেকে শুরু করার, এটা খুবই একটা ভালো একটা মানে একটা ইন্সপিরেশনাল কথা, যেটা আমরা পরবর্তীতে হয়তো আমরাও মার্কেটিং ইউজ করব। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, আমরা কিন্তু বর্তমানে প্যাকেজ দিচ্ছি বায়ারকে। নট অনলি আমরা ওয়াশ দিচ্ছি, আমরা ওয়াশের সাথে সাথে আমরা ফেব্রিক দিচ্ছি, আমরা স্টাইলিং দিচ্ছি এবং আদার্স অনেক কিছু দিচ্ছি, টিমস অনেক কিছু সাজেস্ট করতেছি, কিন্তু ফিটটা সাজেস্ট করতে পারতেছি না। কারণ হচ্ছে ফিটটা সাজেস্ট করার যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের বাধা হচ্ছে। কারণ হচ্ছে ফিটটা ওদের অনুযায়ী হতে হবে, তখন মেজারমেন্ট ফিক্সড। আমি সেই ক্ষেত্রে ফিটটা কীভাবে নতুন করে আমি ক্রিয়েট করব, এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন, যে ফিটটা আমরা নতুন করে কীভাবে ক্রিয়েট করব এবং ওদের কাছে কীভাবে যাব। থ্যাংক ইউ সো মাচ। এখানে যে কয়জন আমরা বাইংয়ে চাকরি করি একটু হাত তুলি। ব্র্যান্ড লেভেলে চাকরি করি, বায়ার লেভেলে চাকরি করি, এই মানুষগুলোই রিপ্লেসমেন্ট অফ ফরেনার্স। আমি আমার যখন কেরিয়ার শুরু করছি প্রোডাক্ট ডেভেলপমেন্টে, ব্র্যান্ডে কোনো দিন বাংলাদেশি লোকজন ছিল না, ছিল বাট এক্সেপশনাল, কখনো জেনারেল হিসাবে কাউন্ট হয় না। তা আমরা যদি বাংলাদেশি রিপ্লেস করতে পারি, আমরা বিদেশে কেন পারি না? আমরা কেন জব সুইচ করে আমরা স্পেনে যাই না, আমরা কোপেনহেগেন যাই না, আমরা প্যারিস যাই না? আমরা যদি জব সুইচ করে ওইসব দেশে যাই, তাহলে আমরা জিরো ডেভেলপমেন্ট, ফিট ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। ফিট ডেভেলপমেন্ট করার জন্যে বডির পার্ট হইতে হবে, ব্র্যান্ডের পার্ট হইতে হবে, দেন আমরা পারবো। আমাদের এখান থেকে আমরা কেউই বাইরে জবের অফার পাওয়া লোকজন আমার মুখের সামনে বসা, যারা বিদেশে চাকরি করতে যায় নাই। তো এই ধরনের যদি সিচুয়েশন হয়, তাহলে আমাদের জিরো ডেভেলপমেন্ট, ফিট ডেভেলপমেন্টটা জিরো থেকে হবে না। আমাদেরকে ওই মেন্টালিটি তৈরি করতে হবে। ইংলিশ মানে সাস্টেনেবিলিটি যেরকম ম্যান্ডেটরি, ইংলিশ এরকম ম্যান্ডেটরি। তো ইংলিশ আমাদেরকে ডেভেলপ করতে হবে, বাইরের এন্ডে যাইতে হবে। জিরো ডেভেলপমেন্ট 100% হবে ফ্রম দ্য ফিট সাইড। সো মন ভরে নাই? থ্যাংক ইউ আরিফ ভাই। বাই দ্য ওয়ে, সোহান আমার একদম আপন ছোট ভাই, এর জন্য ওর সঙ্গে একটু মস্কারি। Okay. Thank you all panelists. It was a nice discussion, I feel, and we tried to convey our literal message to everyone in a very short period, very short time. Definitely we look forward to arrange another one. And Arif bhai, I want to thank Arif bhai. একটু যদি অ্যালাউ করেন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, মানে একজনের সঙ্গে একটু কথা বলবো, যদি অ্যালাউ করেন। জেনি হাত তুলবেন, মাইক্রোফোনটা একটু দেন। জেনি, ইফ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন। জেনি, আপনার পরিচয় দিবেন, আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, তার কারণ আমার ধারণা আপনার কোয়েশ্চেন থাকার কথা। আপনার পরিচয় বলবেন আগে। Good evening to all of you. I'm Urmila Mukta Jeni from BGME University, Assistant Professor. So, খুবই চমৎকার একটা সেশন ছিল। I have learned lots of things. As I worked at knitwear company before joining BUFT, but I'm so much interested in denim last 2 years.
So my question is, what about laser print? Yeah. Is it sustainable or something like that as today's? I want to be little bit specific. Laser print means you are asking about some washing perspective laser work? Yes. Okay. Okay. অ্যাকচুয়ালি লেজার প্রিন্ট এটা নতুন টেকনোলজি, এটা আগে লেজার ছিল না, এটা লেজার আসছে 2007-এর পর থেকে লেজারগুলো আসছে, জিওনোলজিক্যাল লেজার। এটা সাস্টেনেবল ওয়াশের মধ্যে পড়ে, ইআইএম স্কোর কমে, এটা পরিবেশ দূষণ থেকে রক্ষা করে, আর এখন ম্যান পাওয়ার সেভ করে। এটা ওয়াশিংয়ের জন্য খুব একটা ভাইটাল নতুন মেশিনারিজ টেকনোলজি। এই লেজার প্রিন্ট দিয়ে যে কোনো জিনিস প্রিন্ট করা যায়, যেমন ডেনিমের উপর বিভিন্ন ধরনের ড্রাই প্রসেস করা যায়, হুইস্কার, হ্যান্ড ব্রাশ, তারপর আপনি প্রিন্ট করতে পারেন, লোগো প্রিন্ট দিতে পারেন, বিভিন্ন ধরনের লেজার প্রিন্ট করতে পারেন আপনি। It is sustainable. Yes, sustainable. According to the EIM score, yes. আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার। I am giving little bit contradictory answer because Arif bhai is not actually on the point of sustainability, but yes, if you go through the customer point of view, laser is a sustainable part, but you have to maintain certain things to process laser for sure. You have to be sustainable on that portion as well, like exhaust system, electricity utilization, these are the relative part. As well as the technology, I guess. Yeah, definitely. But laser is definitely, I would say, it's a good contribution to the laundry for emerging the manpower and productivity. Thank you so much. আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত চমৎকার একটা সেশনে আমাদের বিএফটিকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। লেজার কেন সাস্টেনেবল না? আমি এই ফরেন সাস্টেনেবিলিটির এগেইনস্টে ভাই। আচ্ছা, এইটা এনি মেশিন দ্যাট সেজ আই এম সাস্টেনেবল বাই মি উইথ দ্য বাই মি ট্যাগ, হি অর শি ইজ নট আ সাস্টেনেবল মেশিন, ক্যানট বি। ইন্ডিগো ওয়াশ করলে আনসাস্টেনেবল, ইন্ডিগো বার্ন করলে সাস্টেনেবল। তো মানে অ্যামেজিং। জেনি, বাই দ্য ওয়ে, আমি আপনাকে একটু বলি, লেজার সাস্টেনেবল কিনা বা লেজার সম্পর্কে এটা আসলে খুব বেসিক একটা কোয়েশ্চেন। এর জন্যই বলতেছিলাম যে আপনারা ইমিডিয়েটলি টেক্সটাইল প্রফেশনাল বা লন্ড্রি প্রফেশনালদেরকে আপনাদের ইউনিভার্সিটিতে ইনভাইট করেন, নেন, ফার্স্টে ফ্যাকাল্টি মেম্বারদেরকে ট্রেন করেন, তারপরে স্টুডেন্টদেরকে ট্রেন করেন। আচ্ছা, এইটার সবচেয়ে একটা ভালো ব্যাখ্যা আমার কাছে, আমি নিজে দাঁড় করাইছি এটা আসলে, কারণ কি যে এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে ইটসেলফ। আমি সোহানের কথার সাথে একমত। সাস্টেনেবিলিটি আসলে তো এটা চয়েস না, আমরা তো বলি নেই সাস্টেনেবিলিটি আমার চয়েস। আমি বলছি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কি প্র্যাকটিসটা করি এইটা জানলে আমি ওভারকাম করতে পারবো। সাস্টেনেবিলিটি নিয়ে আমরা সবাই কাজ করি, প্রচুর কাজ করি। আপনি যদি স্পেসিফিক লেজারে আসেন, লেজারে আরিফ ভাই যেটা বললো যে দেখেন আমরা কিন্তু ইন্ডিগো শুধু ইন্ডিগো থাকে না, ওখানে ফিনিশিং কেমিক্যালস থাকে, আমরা ইন্ডিগো ইটসেলফ কেমিক্যালস, আমরা ইন্ডিগোটাকে বার্ন করতেছি এবং আমরা বলতেছি যখন এটা আমার কেমিক্যালস ম্যানুফ্যাকচারের কাছে অনেক কোশ্চেন আছে যে আমরা এটা করে স্মোকটাকে আমরা কিন্তু বাইরে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি কোথায় ছাড়ছি স্মোকটা? এটা তো পরিবেশে ছাড়তেছি। হয়তো আমার ওয়ার্কার ওইখানে কাজ করে না, বাট আলটিমেট আমি কিন্তু এনভায়রনমেন্টেই আমি ওই স্মোক, কেমিক্যাল মিশ্রিত স্মোক বার্ন, মানে আমি যদি বলি অনেকগুলো লেজার একসাথে চালাইলে তো অ্যাটলিস্ট একটা ইটভাটা হবে, ওই ইটভাটায় কাঠ পোড়াচ্ছি, আর এইখানে আমি হচ্ছিল লেজারের যে বার্ন আছে অর্থাৎ ইন্ডিগো বার্ন করতেছি। তো এইটা তো অবশ্যই গবেষণার ব্যাপার যে তাহলে এটার আসলে সাস্টেনেবিলিটি অ্যাসপেক্টস কি। হ্যাঁ, সাস্টেনেবিলিটি অ্যাসপেক্টসটা এক দাগে হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু এটা যদি আপনি ভাগ করে দেখেন যে আমরা এখানে ম্যান পাওয়ার কমাইতে পারতেছি, আমি যেই ডিজাইন হয়তো মানুষের দ্বারা পসিবল না কাজ করা কোনো প্যাটার্ন দ্বারা, সেই ডিজাইনটা কিন্তু আমরা লেজারের থ্রুতে করতে পারতেছি, মানে টেকনোলজিক্যাল বেনিফিটসটা আমি পাচ্ছি। এইটা কতটুকুন আপগ্রেড হইলো সাস্টেনেবল ওয়াইজ, এইটা কিন্তু আলোচনার অবকাশ রাখবে। কেন আলোচনার শুরুতে সামাদ ভাই বলছিল স্যান্ড ব্লাস্টিং কারা দেখছেন?
Sandblasting was demand, but today banned. PP spray, sandblasting a replacement holo PP spray. PP spray today not demand. It is close to banned. Now demand is laser. So who knows after 5 years what is demand and what is banned? Right. So this is the big question. Thank you so much. He is absolutely right on that point. যে জন্যই আমি বলেছিলাম যে sustainability is a vast thing. You cannot give a choice like this way that this is the sustainable part and you can go for this point of view. সো সাস্টেনেবিলিটি আসলে অনেক বড় একটা ব্যাপার এবং এগুলোকে অনেক কালচারের মাধ্যমে নার্চারের মাধ্যমে ডেভেলপ করতে হবে। ইটস নাথিং যে একদিনে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কিছু পোর্শনে হয়তো বা আমরা কাজ করে এগুলোকে ডেভেলপ করতে পারি, কিন্তু ইটস নাথিং দ্যাট উই আর অন আ 100% লেভেল অফ সাস্টেনেবিলিটি। এই জিনিসগুলোই আমাদের ডিসকাশনে থাকতে হবে সবসময়। তো থ্যাংক ইউ প্যানেলিস্ট, ইট ওয়াজ আ নাইস ডিসকাশন. I again thank all of you, Mr. Farhad, Mr. Kamaluddin Mia, Mr. Arif Muhammad Labu, and Mr. Samad, Abdul Samad. Today we are signing off. Me, the moderator, Rezai Rabbi, Head of Operations, Vertex Oil Limited. I didn't give my identity in the beginning because I want to finish like that way. Thank you, everyone. I feel you got some message, and we want to throw this kind of message through Denim Expo ever and ever. শেষ হয়ে হইল না শেষ, সেটা হচ্ছে আমরা সেই ব্যক্তিকে আরেকবার থ্যাঙ্কস জানাতে চাই যার জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্মে বসতে পেরেছি, আমাদের মুস্তাফিজউদ্দিন স্যার। থ্যাঙ্কস অ্যাগেইন টু মুস্তাফিজউদ্দিন স্যার উইথ a huge round of applause, please. Thank you. Thank you again.